নমস্কার, শুভ শুভ সন্ধ্যা। সন্ধ্যা। কফি উইথ জেডির আজকে বছরের শেষ সপ্তাহের শেষের আগের দিনের লাইভ। আজকে স্পেশাল গেস্ট ইন্দ্রাণী, আইটা ক্লাব অ্যাডমিন, সাথে একজন মডেল, সাথে এক্স মেকআপ আর্টিস্ট। না এখনো আছিস? ওই তো করে রেখেছি। সর্বঘাটে ড্যাশ করা। যাই হোক, ইন্দ্রাণী আর আমাদের আর এক নতুন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করা নিউ মডেল। ইন্ট্রো। উষিতা সেনগুপ্ত। নমস্কার আপনাদের সকলকে। নিজের সম্বন্ধে কিছু বলার আগে প্রথমেই আমি আইটা ক্লাবের মানে যিনি ফাউন্ডার, আমাদের সকলের প্রিয় এবং রেসপেক্টেড জেডি স্যারকে আমার প্রণাম, শ্রদ্ধা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে আমাকে এখানে মানে এই অনুষ্ঠানটাতে ইনভাইট করার জন্য এবং এই অনুষ্ঠানে জেডির সাথে পাশে বসে লাইভ করার একটা এত বড় একটা অপরচুনিটি দেওয়ার জন্য। এর সাথে সাথেই আমি থ্যাংক ইউ জানাতে চাই ইন্দ্রাণী করকে, যাকে প্রথমেই বলি যে হুই ইজ এ সেলিব্রিটি অ্যান্ড লাইক মাই মেন্টর অফকোর্স, অ্যান্ড যাকে আমি ভীষণ মানে কি বলবো, ওকে তো আমি ভালোবাসি ছোট বোনের মতো, সেটা তো পরের কথা, কিন্তু ওকে ওর যে সমস্ত টিচিং সেগুলো কিন্তু আমি ফলো করি, কারণ আমি এখানে নতুন, ও এক্সপিরিয়েন্সড, আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স, অনেক বেশি পপুলার অ্যান্ড ভেরি ফেমাস ফেস। তো সেই জন্য ওকে আমি অনেক অনেক ভালোবাসি এবং রেসপেক্ট করি। ওকে অনেক, ইন্দ্রাণীকে আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ আজকে আমাকে এখানে ডাকার জন্য এবং আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। এবার যদি নিজের কথা বলতে চাই তাহলে প্রথমেই বলি যে আমি একজন খুব সাধারণ মানুষ বলে আমি নিজেকে মনে করি। হ্যাঁ, আমি এটা মনে করি যে মানুষ যতই বড় হোক না কেন তার যেন সে মানে মাটিটা আঁকড়ে চলতে পারে, তো এরকম আমি মনে করি। তো আমি একজন মাস কম পোস্ট গ্রাজুয়েট। না না, মাটিটা আঁকড়ে চলাটা তোকে বাই ডিফল্ট করতে হবে। হ্যাঁ সেটাই। এক হচ্ছে মাধ্যাকর্ষণ আছে, আর দুই হচ্ছে ওজনেও ভারী। রাইট। তো যাই হোক, তো এবার আমি একজন মাস কম পোস্ট গ্রাজুয়েট। আগে আমি জব করতাম গোদরেজে, তারপর আমি আরেকটা ইনস্টিটিউশনেও জব করেছি ফুল টাইম, কিন্তু আমার কিছু পার্সোনাল মানে অসুবিধার জন্য আমি জবটা ছেড়েছিলাম। তো অনেক বছর তারপর আমি ব্রেক নিয়েছিলাম। তারপরে মানে এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমার ছোটবেলা থেকেই খুব ইন্টারেস্ট, এবং ছোটবেলা থেকে আমি অনেক স্টেজ পারফরমেন্সও করেছি। তো যাই হোক, সেভাবে প্রফেশনালি কোনোদিন নেব ভাবিও নি বা হয়ও নি সুযোগ। তো এখানে যাই হোক মানে যেমন তেমন করে হোক একটা নিজেকে চেষ্টা করেছি যে এই ইন্ডাস্ট্রির মধ্যে নিয়ে আসার, এবং অনেক মানুষকে পেয়েছি যারা ভীষণভাবে হেল্প করেছে, সাপোর্ট করেছে, মোটিভেট করেছে, ইন্সপায়ার করেছে, যাতে আমি এখানে এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে জানতে পারি বা কিছু ইনফরমেশন গ্যাদার করতে পারি। তো আজকে আমি ছোটোখাটো মানে কাজ করছি, মডেলিংয়ের কাজ করছি, অনেকগুলো প্যাজেন্টে করেছি। এর পাশাপাশি যেটা আমি করে থাকি সেটা হচ্ছে আমি একজন লাইফ কোচ, মাইন্ডসেট কোচ, কারণ আমি নিজের জীবনে ফেস করেছি যে মানুষের অনেক সময় অনেক মানুষের অনেক সমস্যা থাকে যেগুলো মানুষ অন্যকে বলতে পারে না বা অন্যের সাথে শেয়ার করতে পারে না। অনেক সময় আমরা ভাবি যে আমার বাড়ির মানুষ বা কাছের মানুষের কাছে যখন আমি শেয়ার করব, তখন আমরা যদি তাকে একটা কথা বলতে যাই সে তার 10টা সমস্যার কথা আমাদেরকে বলে। তখন মানুষ এমন একজনকে খোঁজে যে থার্ড পার্টি, যে তার প্রবলেমটা নিউট্রালি শুনবে এবং তারকে কিছু সলিউশন দেওয়ার চেষ্টা করবে। তো আগে আমি এরকম অনেককে এরকম সলভ করেছি সমস্যা, তাদের লাইফের প্রবলেমস, তারা এসে আমাকে বলে খুশি হতো, হ্যাপি হতো, আমার সাথে কথা বলে খুশি হতো, চেষ্টা করেছি পজিটিভ ভাইবটা দিতে। যখন দেখেছি আস্তে আস্তে ফিডব্যাকটা ভালো পেয়েছি, তখন মনে হচ্ছে যে আমারও তো অনেক মেন্টররা এতদিন ধরে আমাকে শেখালেন, আমি শিখলাম, তো আমি যেটা শিখেছি বা আমি যে লাইফে ফ্রেজেস গুলো দিয়ে গেছি, যে নেগেটিভিটি বা যে ডিপ্রেশন, সেটা থেকে যেভাবে আমি ওভারকাম করেছি, যখন আমার পাশে কেউ ছিল না আমাকে গাইড করার, তো আমার মনে হচ্ছে একজন গাইড বা একজন ইয়ের খুব দরকার, মেন্টরের মানুষের জীবনে। তো আমি সেইভাবে চেষ্টা করছি। আমার ক্লাসও হয় অনলাইন, আমি ক্লাসটা করাই। মানে কেউ যদি চায় যে আমি একা একা ক্লাস মানে ইন্ডিভিজুয়ালি ক্লাস করবো, সেটাও করতে পারে বা গ্রুপেও করতে পারে। তো এটা আমার প্রফেশন। এর বাইরে আমি গান করতে ভালোবাসি, গান করি। আমি স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কাছে শিখেছি রবীন্দ্রসঙ্গীত। অ্যান্ড সেনগুপ্ত দাশগুপ্ত থেকে বেরোচ্ছে। আর তারপরে হচ্ছে যে আমি লিখতে ভালোবাসি, আমি লিখি। অ্যান্ড এছাড়া ফান মোমেন্টস বলতে আমি ভীষণ মানে কি বলবো এক্সট্রোভার্ট। একটু একটু আটকাচ্ছি। ঋষভ, নমস্কার ইন্দ্রাণী। হাই। এটা কোন ঋষভ? আমাদের বাচ্চা ঋষভ? হ্যাঁ 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 সে কি রে, তুই ইন্দ্রাণী কি বলছিস রে? তুমি না ওকে বলতে দাও। যাই হোক, যা বলছে। প্রীতম চক্রবর্তী লিখেছে সবাইকে খুব ভালো লাগছে। Thank you. থ্যাংক ইউ সো মাচ।
রুমা দাশগুপ্ত গুড ইভিনিং। গুড ইভিনিং উমাদি। গুড ইভিনিং। দুটো লাল দিয়ে হার্ট সাইন দিয়েছে, মানে আমাকে দেয়নি, তোদের দুজনকে একটু দেয়নি। বেশি ভালো লাগছে তিনজনকে, থ্যাংক ইউ। আজ একটু বেশি ভালো লাগছে এই তিনজনকে। রেড কালার মাই ফেভারিট। প্ল্যান ছিল নাকি আগের থেকে? একদমই না, Yeah. একদমই না দি, একদমই না। না, প্ল্যানটা তাহলে রুমাদির প্ল্যান ছিল বলবো তোদের হ্যাঁ, সাথে। হ্যাঁ, হ্যাঁ। কারণ রুমাদি কিন্তু আমাকে পাল্টা last বেরিয়েছে। সেনগুপ্ত, ঋতুপর্ণা গুড ইভিনিং সবাইকে। ঋতুপর্ণা আজকে কাজ কামাই করে তাড়াতাড়ি চলে এসেছে। ইতিশ্রী লিখেছে হ্যালো এভরিওয়ান। হ্যালো ইতিশ্রী। ইতিশ্রীকে আরেকদিন নিয়ে লাইভে বসবো, কারণ যখন ইতিশ্রীকে নিয়ে লাইভে বসেছিলাম তখন ইতিশ্রী 0 ছিল। আজ ইতিশ্রীর নামের পাশে 90 জয়েন্ট হয়ে গেছে। সুতরাং এই সাকসেস স্টোরিটাকে নিয়ে ইতিশ্রীকে নিয়ে একদিন লাইভে বসবো। মানে ইতিশ্রী হচ্ছে আমার একটা মানে সাকসেস স্টোরি। আচ্ছা। মানে ইতিশ্রী হচ্ছে একদিন আমাদের হাওড়ার ফুলের ঘাটে একটা ফটো ওয়াক হয়েছিল, সেখানে একটা মেয়ে এসে খুব কনফিডেন্স প্রবলেমে ভুগছিল, দাঁড়িয়েছিল। তো আমার এক বান্ধবী আছে, আমি তাকে বললাম যাও তো ওকে একটু ইয়ে করে দাও তো, ওকে একটু এইরকম টাইপের একটু মেকআপ করে দাও তো। মেকআপটা করে দিল, আর ফটোগ্রাফারদের সামনে গিয়ে বললাম এই মেয়েটা অনেক দূর যাবে, দেখে নিন আমার কথা। আর তোকে বলছি, ইতিশ্রীকে বললাম তোকে বলছি এই 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 কর, দাঁড়িয়ে যা। সেই দিনকে সব থেকে বেশি ছবি ইতিশ্রীর হয়, এবং তারপরের সপ্তাহতেই আমি ইতিশ্রীকে লাইভে ডাকি। ইতিশ্রী প্রথম মানুষ যে ওর ফ্যামিলি নিয়ে এত স্পষ্টভাবে, ওর বাবার প্রফেশন নিয়ে এত স্পষ্টভাবে সবার সামনে বলে। সেই দিন থেকে ও আমার মানে মনের মণিকোঠায় একটা দারুণ জায়গা করে নিয়েছে, এবং লাস্ট 1 বছর ধরে ওয়ান কাইন্ডস অফ সেলিব্রিটি। ইতিশ্রী, তোকে নিয়ে আবার একটা লাইভ হবে। সংযুক্তা দত্ত লিখেছে সেটা আমিও নোটিস করলাম, আর সেটা মানে ওই যে লাল লাল লাল। ইতিশ্রী গুড ইভিনিং। ঋষভ লিখেছে লাইভে দিদি বললে বয়স বেশি ভাবে অডিয়েন্স। ওর বয়স বেশি ভাবলে হবে না, ঠিক আছে? ওর অরিজিনাল আধার কার্ড হারিয়ে গেছে, ডুপ্লিকেট আধার কার্ড তৈরি করে নিয়েছে। তুমি না সত্যি পারো। ঋতুপর্ণা, গান শোনাতে হবে লাইভে। কি গান শোনাবে? উষিতা। ও আচ্ছা। নতুন আজকে ও গান শোনাবে। আচ্ছা, আমি কিন্তু এতক্ষণ উষিতার নামটা ভুলে গেছিলাম, এইমাত্র থেকে শুনে মনে পড়েছে, তাহলে বারবার কিন্তু ওখানে গিয়ে আটকে যাচ্ছিলাম। বিপাশা লিখেছে রেড রেড রেড। তারপরে ইতিশ্রী লিখেছে আমি এখনো কিছু না, অনেক রাস্তা চলা বাকি। একদম একদম চলার তো শেষ হয় না, না? বাট যেটুকু তুই গেছিস 1 বছরে, এটা জানি না আর কার কাছে কতটা, আমার কাছে এটা বিশাল বড় সাকসেস স্টোরি। প্রীতম চক্রবর্তী লিখেছে স্বাগতা লক্ষ্মী ম্যামের মেয়ে ক্যাট এক্সিবিশন কভার করেছিল। স্বাগতা লক্ষ্মী ম্যামের মেয়ে ব্যাকেটে ক্যাট এক্সিবিশন কভার করেছিলাম। আচ্ছা, প্রীতম ওকে দত্ত ওকে। লিখেছে। প্রীতম চক্রবর্তী লিখেছে। আচ্ছা। পায়েল ভট্টাচার্য লিখেছে গুড ইভিনিং দাদা। গুড ইভিনিং পায়েল, সামনের সপ্তাহের পরের সপ্তাহে লাইভে। ইতিশ্রী দাদা, তোমার উষিতাদির সঙ্গেও কাজ করেছি। ইতিশ্রী বলছে তোর সঙ্গে নাকি কাজ করেছে। আচ্ছা, ওকে ওকে, এবার আমি বুঝতে পেরেছি ইতিশ্রীকে। হাই ইতিশ্রী। ওর এত সুন্দর চোখ মুখ, এত হ্যাঁ, এনার্জি। এক্স্যাক্টলি, এন্ড শি ইজ ভেরি ক্রিয়েটিভ অ্যাকচুয়ালি, ভেরি ভেরি ক্রিয়েটিভ। যদি কখনো ভগবান আমাকে কিছু দেয়, তাহলে তার একটা অংশ আমি তোকে দেবো। যদি ভগবান আমাকে কোনোদিন কিছু দেয়, তার একটা অংশ তোকে দেবো। তোকে আমার এত ভালো লাগে। পায়েল ভট্টাচার্য লিখেছে একদম দাদা, একদম। দোলা ব্যানার্জি আজ আমাদের অনেক বড় একটা কাজ করে দিয়েছে। আমাদের রাহুল, আমাদের অ্যাডমিন, পুরনো অ্যাডমিন আমাদের রাহুল আর দোলা দুজনে মিলে আজকে আমাদের বসন্ত উৎসবের পেপার ওয়ার্কস তৈরি করছিলাম সারাদিন আমরা, ঠিক আছে? দোলাকে গুড ইভিনিং দোলা। তারপরে ইতিশ্রী থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। কনিকা ডেন্ড্রে হাই দাদা। কনিকা, লাস্ট বছরের আজকের দিনে তুই আমার সাথে লাইভ করেছিলি, লাস্ট লাইভ। রনিতা লিখেছে গুড ইভিনিং দাদা, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ রনিতা। কনিকা ডেন্ড্রে লিখেছে কেমন আছেন? খুব ভালো আছে, খুব ভালো আছি, এই দেখছি। দেখ
যাই হোক, এবার ইন্দ্রাণীর কাছে আসি। ইন্দ্রাণী বল, তোকে তো কিছু বলার নেই। আমি কি বলবো, আমাকে সবাই জানে, তবু আচ্ছা, আমি তোর নামটা কি? সর্বঘটে কি কলা? না, তুমি এসব বাদ দাও, লাইভে এসব বলতে নেই। আচ্ছা ঠিক আছে। মানে আমি সবার আগে তো অবশ্যই আগেও বলেছি, এখন আবার আমি নতুন করে পূজাকে থ্যাংক ইউ বলবো, যে আমার হাতটা ধরে এই মানুষটার হাতে দিয়ে গিয়েছিল। মিন্স এই ফ্যামিলিটার কাছে নিয়ে এসেছিল আমাকে। থ্যাংক ইউ সো মাচ পূজা। না না, পূজা বললে হবে না, আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ফ্যাশন দিবা পূজা, ইয়েস, ফ্যাশন দিবা পূজা। তো হ্যাঁ, আমার খুব ভালো বান্ধবী, মানে এখনো কিছু হলেই মানে সবার আগে ওর যেমন আমার কথা মনে পড়ে, রাত বিরাতে ফোন করা, নিজের মানে ভালো লাগা মন্দ লাগা সব শেয়ার করা এখনো। তো মাঝে মাঝে একটু রেগে যায়, মাথা ব্যথা খারাপ হয়ে যায়, যাই হোক একটু পাগলি টাইপের। হ্যাঁ, তো আমি সত্যি আমি পূজা তোর কাছে থ্যাংক ইউ বারবারই বলি, যে এই ফ্যামিলিটাতে তুই আমাকে নিয়ে এসেছিলি বলেই আমি নিজেকে আলাদা করে কিছুটা হলেও আমি চিনতে পেরেছি। তো মানে মানুষটার কাছে সত্যিই আমি কৃতজ্ঞ। মানুষটার কাছে আমি খারাপ কিছু পাইনি এখনো পর্যন্ত, আমি নিজের দিক থেকে বলছি। যতটুকু পেয়েছি আমি ভালো না, এটা তো মজা আনন্দ, কাজের মধ্যে তো এগুলো থাকবেই, নাহলে তো বোরিং হয়ে যায় না লাইফটা। কাজ করতে করতে মানুষের যেমন একটু ব্রেক নেয়, একটু চা খাওয়া বা একটু মজা না করলে কাজের ঠিক এনার্জি আসে না। তো এটাও আমি এইটাকেও আমি একটা পার্ট মনে করি কাজের। তো সত্যি বলছি যে আমি মানুষটা থেকে উপকার ছাড়া আজ পর্যন্ত খারাপ কিছু পাইনি। যে যাই বলুক না কেন, আমি এইটুকুনি জানি যে মানুষের থেকে এতটুকু যদি আমি কোনোদিন কারোর থেকে উপকার পাই না, আমি সেটাকে কোনোদিন ভুলি না, কোনোদিন না। ঠিক আছে? তো এনার কাছে যেমন আমি কৃতজ্ঞ, জেডির কাছে যেমন আমি কৃতজ্ঞ, পূজার কাছেও আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, যে এই মানুষটার কাছে নিয়ে এসেছিল বলেই আমি জীবনে কি সেটা বলবো না, আমি কিন্তু অনেক বড় একটা কিছু পেয়েছি। ঠিক আছে? তো সব কথা তো সবার সামনে বলা যায় না, সেটা পূজাও জানে, পূজাকে আমি বলেছি অনেকবার। মানুষের পজিটিভ নেগেটিভ সব কিছুই থাকে, কারণ আমরা তো ভগবান নই। প্রত্যেকটা মানুষের মধ্যেই পজিটিভ নেগেটিভ দিক সবটাই থাকে। তো আমরা কি করব, এগিয়ে যাওয়ার জন্য নেগেটিভটাকে পিছনে ফেলে রেখে মানুষের পজিটিভ দিকটা দিয়ে ধরে আমরা এগিয়ে যাব। অন্তত আমি এটা মনে করি। প্রত্যেকটা মানুষের যারা আজকে আমাদের দিকে একটুখানি ব্রেক দিচ্ছি, ভুলে যাবো তাহলে। আমার মা ঠিক এই কথাটা বলে, যে কারণে আমি যে কোনো মানুষকেই খুব অ্যাকসেপ্ট করতে পারি। আমার মা বলে, যে তোমার সাথে খারাপ ব্যবহার করবে, এক্স্যাক্টলি তার খারাপ ব্যবহারটাকে সরিয়ে তার থেকে তুমি এখন অবধি কি কি ভালো পেয়েছো সেইটা নিয়ে চিন্তা করো, একদম দেখবে তার ওই খারাপ ব্যবহারটা ঢেকে যাবে। একদম। কিছু কিছু মানুষ আছে যারা এটা মানে না, একটু কিছু ভালো এতটা করেছে হয়তো, কিছু যদি একটা খারাপ যদি তার মধ্যে পেয়ে যায় সেটাকে নিয়ে টানা হিচড়া করতে থাকে। বাট আমি এটাকে একদমই ইগনোর করি, কারণ আমি দেখি যে আমি কি ভালো পেয়েছি বা আমি তার থেকে ভালো কতটা নিতে পেরেছি। ঠিক আছে? এটা সম্পূর্ণই আমার উপরে ডিপেন্ড করে। একটা মানুষের মধ্যে আগেও বলেছি ভালো খারাপ দুটোই থাকে। তো আমি তার খারাপটাকে বর্জিত করে আমি আমার ভালোটাকে তার থেকে নিয়ে আমি এগিয়ে যাব, সামনের দিকে এগিয়ে যাব। এটা আশা করি সবারই হওয়া উচিত। তো যারা আজকে অনেকেই নেগেটিভ বলে মানুষের সম্পর্কে, বা জেডি বা আমার সম্পর্কেও হয়তো বলে, মেবি পিছনে, আজ পর্যন্ত আমার সামনে কেউ বলেনি কিছু। তো তাদের বলবো, তুই বলতে চাইছিস তোর সামনে কেউ বললে তাকে মেরে দিবি? মারবো না হয়তো সেইভাবে, না না সেই মারবো না হয়তো, সেইভাবে আমি মেন্টালি নিজেকে প্রিপেয়ার করবো যে এই মানুষটা আমার সম্পর্কে নেগেটিভ বলছে, বা না নেগেটিভ অবশ্যই আমার সম্বন্ধে আমার মধ্যে হয়তো নেগেটিভ কিছু আছে, তো জানা উচিত সেটা। আমি ভালো কমেন্ট না পড়ে থাকতে পারছি না। সুপ্রিয় নিয়োগী লিখেছে, উশিতা ইউ লুকস বিউটিফুল। হ্যাঁ, দি আমার অলওয়েজ বিউটিফুল, দি আমার অলওয়েজ বিউটিফুল। তুমি কি কম সুন্দর নাকি? আমি আর কি দুজনের মধ্যখানে ফুটেজ খাচ্ছি। দোলা লিখেছে, কাঁঠালি কলা এই কোথায় কিনতে পাওয়া যায়? এই রে, দোলার কি বলাটা খুব দরকার ছিল। ইতিশ্রী লিখেছে, বসন্ত উৎসব আবার আসার ইচ্ছে আছে দাদা। আসার ইচ্ছে না, আসতে হবে। বসন্ত উৎসবে একক পারফরম্যান্স করবি, একক পারফরম্যান্স স্টেজে, দেন সারা মাঠে তুই তোর পারফরম্যান্স দেখাবি সারা মাঠে।
আর আমার তরফ থেকে স্পেশাল তোর জন্য একটা স্ট্যান্ড থাকবে, যে স্ট্যান্ডে তুই বসবি। এটা আমার তরফ থেকে তোকে দেওয়া একটা গিফট। প্রিন্স ঘোষ লিখেছে, বাহ খুব ভালো, সবাই এনজয় করো। থ্যাঙ্কস প্রিন্স ঘোষ। থ্যাংক ইউ কণিকা লিখেছে, মেরি ক্রিসমাস, আমি যেতে পারিনি, আমার খুব ইচ্ছে ছিল দাদা, আই মিস ইউ। অবশ্যই তোকেও আমরা মিস করি, আর তুই খুব ভালো ভালো কাজ করছিস, দেখছি সবকিছু খেয়াল করি, লাপসাইনও দিই এবং তোকে ইন্সপায়ার করি। একদম একটা মানে অনেক ইন্টেরিয়র গ্রাম থেকে উঠে আসা একটা মেয়ে হচ্ছে কণিকা ডেনরে। আচ্ছা গত বছর এই সময় ও লাইভ করেছিল, লাস্ট লাইভটা। হ্যাঁ হ্যাঁ, কোথায়? হ্যাঁ, খিরাইতে গিয়ে। এবছরও আবার খিরাই হচ্ছে 21শে মার্চ, এই সরি 21শে জানুয়ারি। জানুয়ারি হ্যাঁ। মার্চ মাথায় ঘুরছে অ্যাকচুয়ালি, হ্যাঁ বসন্ত উৎসব ঘুরছে মাথায়। আসলে এই বছর মার্চ মাস আমাকে নয় অনেক কিছু দেবে, আর তা নাহলে অনেক কিছু কেড়ে নেবে। তাই আমি শুনেছি শয়তান লোকেরা নাকি মার্চে জন্মায়, আর খুব হিসাবি লোকেরা মার্চে জন্মায়। আরে স্পটলাইট কলকাতা লিখেছে, আরে ইন্দ্রাণী যে। হাই অরিজিৎ, এবার আমাকে ইনবক্সে দেবে, আমি বুঝতে পারছি। যাবো যাবো করে যাওয়াইনি, যাবো যাবো। হাই শিপ্রা, হাই শিপ্রাদি, হাই 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 হাই। স্লো মোশন কুইন, স্লোমো কুইন, স্লোমো কুইন। অমিত জয়সওয়াল, অমিত বহুত সুন্দর লাইভ হ্যায়। থ্যাংক ইউ সো মাচ অমিত। কার কোনটা আমার ভাই, ও তো ভাই, ভাই মেরা ভাই, তুই বল ইয়ে মেরা ভাইয়া। ভাইয়া ভাই। রনিতা লিখেছে, হাই ভাই। রনিতা রায় লিখেছে, দাদা বসন্ত উৎসবে আমিও পারফর্ম করতে চাই। অবশ্যই পারফর্ম করবি। বসন্ত উৎসব আমাদের একটা প্ল্যাটফর্ম, ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রতিটা ছেলে মেয়ের কাছে এটা একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা সবাই মিলে পারফর্ম করতে চাই। এটার জন্যই আমি সারা বছর অপেক্ষা করি। শিপ্রা ঘোষ লিখেছে, বাহ সবাই লালে লাল। লালে লাল, লালে লালে লাল। লাল, লালে লাল, রেড হট। রেড হট, রেড মির্চি, ইয়েস রেড মির্চি, রেড রাইট। মির্চি। গুজে দিলে অবস্থা খারাপ। বনি দেবনাথ লিখেছে, হ্যালো দাদা। হ্যালো বনি। হকাই কলকাতা লিখেছে, হ্যালো জেনিদা। হকাই কলকাতার 31 তারিখে, হকাই কলকাতায় 31-এ থাকবি? না 31-এ হকাই কলকাতার স্টুডিও ওপেনিং আছে। আচ্ছা আচ্ছা। সেদিন আমরা জেনি, যাবো। তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, কিন্তু তুমি যখন এগুলো স্ক্রোল করে পড়ছো, এত সুন্দর সুন্দর কমেন্টস এত আসছে, আমার মনে একটা প্রশ্ন জেগেছে। আমি কি করতে পারি তোমাকে প্রশ্নটা? একদম, একদম। আমি আইটাতে তো জয়েন করেছি আজ হয়তো 1-2 মাস হলো তো, এবং ইন্দ্রাণীর হাত ধরেই আমার এখানে আইটাতে আসা। এবং সবথেকে বড় কথা যে তোমার, আমি ডে 1 থেকে তোমার এই মোটিভেশন বা ইন্সপিরেশনটা আমি পেয়েছি, ঠিক আছে? কিন্তু অনেকদিন আগে থেকেই আমি এই লাইফটা তোমাদের দেখেছি, ঠিক আছে? এবং আমার খুব ভালো লাগতো, বেশ ইউনিক কাইন্ডের লাইফ। আজকে যেহেতু আমি এখানে লাইভটাতে বসে আছি, প্রথম কথা আমি ভাবতেই পারছি না যে আমি এই লাইভটা যেটা দেখতাম সেখানে আমি বসে আছি, ঠিক আছে, তোমার পাশে ইন্দ্রাণীর সাথে। তো আজকে আমার তোমার কাছে যে প্রশ্ন, যে তুমি যে এই আইটার যে লাইভটা করো, সেটা তুমি কেন করো? এটা অনেকদিন ধরে আমার মনে প্রশ্নটা ছিল। মানে আমি জানি না কিভাবে, মানে এত এক্সাইটেড হয়েছি ফোনটাই পড়ে গেল। থাক, ঠিক আছে, ছাড়ো। তো এটা আমার একটা প্রশ্ন তোমার কাছে, যদি তুমি একটু বলো যে কেন তুমি লাইভটা করো, বা কি আসল মানে এই লাইভটা সম্বন্ধে যদি আমি না বলি, তাহলে আমি আমার তরফ থেকে ইন্দ্রাণীকে দায়িত্ব দিলাম। ইন্দ্রাণী যেহেতু প্রায় 2021-এর ফেব্রুয়ারি মাস থেকে আমাদের জানুয়ারি। গ্রুপটা কাজ জানুয়ারি করছে। ফেব্রুয়ারি, হ্যাঁ। ইন্দ্রাণীর থেকে জানতে চাইছি, ইন্দ্রাণী ও যে প্রশ্নটা করছে, মানে খারাপ ভাবে নিস না, তুই না, প্রশ্নটা না, না, আমায় করেছিস। একদম, একদম। আমি উত্তরটা যেটা দেব, আমার মনে হয় তুমি দিলে বেশি ভালো হয়। আমি তোর থেকে একটু শুনতে চাই। কেন? তুই তো আমাকে এতদিন ধরে চিনিস, আমার উত্তরটা কি হবে তুই দে। আমি হয়তো জেডির মতো করে বলতে পারবো না, তবু আমি আমার মতো করে বলার চেষ্টা করছি যে ইন্ডাস্ট্রিতে অনেক এখানে গ্রুপ কাজ করে, বা অনেক মানুষজন কাজ করে, ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, মডেলসরা কাজ করে। তো ব্যাপারটা হচ্ছে যে অনেকেই অনেক স্বপ্ন নিয়ে আসে এখানে, ঠিক আছে, যে আমি কিছু করব। তো যখন পুরনো যারা আছে তারা তো জায়গা একটা করে নিয়েছে মোটামুটি অলরেডি, বাট নতুন যারা আসে অনেক স্বপ্ন নিয়ে আসে তারা ভবিষ্যতের জন্য। তো
হয়তো তখন তারা মার্কেটে, ইন্ডাস্ট্রিতে, মার্কেট বলবো না, ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে, কিছু কাজ করার পরে, 2-4টে কাজ করার পরে তারা অনেক রকমভাবে হ্যারাস বলবো, এটা একটা কথা আমাদের ইন্ডাস্ট্রিতে খুব চলছে, বা আগেও চলতো, এখনো চলে, সিপি। রাইট। খুব বাজে একটা শব্দ, যেটাকে সত্যি মেনে নেওয়া যায় না, যে আমি ভবিষ্যতে আমি নিজের যোগ্যতায় কিছু করতে এসেছি এখানে, আমি মাথা নত করে কেন, মাথা নিচু কেন করব? আমার যদি যোগ্যতা থাকে, আমি নিজের যোগ্যতায় আমি এগোবো, আমি কম্প্রোমাইজ কেন করব? আমার মধ্যে যদি যোগ্যতা না থাকে, আমি ফিরে যাব, আমি এখানে খাটবো, আমি আমার বেস্টটা দেব, অন্তত এই জায়গাটা যেন কেউ না যায়। তো এই যে সিপি কথাটা বারবার উঠে আসে, মেয়েগুলো মডেল বলবো, মেকআপ আর্টিস্ট বলবো, ফটোগ্রাফারদের কথা এখানে বলবো না, কারণ ওদের এখানে ভূমিকা অতটা, এই ভূমিকাটা নেই, এদের জন্য প্রযোজ্য নয়। তো মডেল বা বিশেষ করে মডেলদের কথা, ওদের জন্য বলছি। তো এই মানে আমার সত্যি খুব খারাপ লাগছে, আমি একটা মেয়ে হয়ে আমি আজ পর্যন্ত এই কাজটা করিনি, যেটুকুনি করেছি নিজের যোগ্যতায়, হয়তো ধীরে ধীরে করেছি। তাদেরকে প্রোটেক্ট করা, তাদের লিগ্যাল কোনো প্রবলেম হলে তাদের আমরা চেষ্টা করি প্রোটেক্ট করার, অ্যান্ড তারা যাতে ভালোভাবে সুস্থভাবে কাজ করতে পারে, তাদেরকে প্রোটেকশন দেওয়াটা আমাদের একটা দায়িত্ব, কর্তব্য তো অবশ্যই, দায়িত্ব বলবো। তারা যদি আমাদের কাছে কমপ্লেনটা করে, তো ভেতরে কারা যদি কিছু করে, আমরা যদি জানতে না পারি, আমাদের সেখানে কিছু করার থাকে না। তো আমরা চাই যে ইন্ডাস্ট্রিতে নিট অ্যান্ড ক্লিন কাজ হোক, পরিষ্কারভাবে কাজ হোক, সবাই মাথা উঁচু করে বাঁচুক, সবাই আমরা ভালোভাবে কাজ করে আমরা একসঙ্গে এগোই। অ্যান্ড আমার সত্যি খুব খারাপ লাগছে কথাটা বলতে, একটা মেয়ে হয়ে। কথাটাকে আটকালাম, ও প্রসঙ্গ থেকে একটু সরে গেছে, যেহেতু আমাকে অনেকটা বেশি ভালোবাসে, যে কারণে ও অন্যদিকে কথাটা দিয়ে চলে গেছে। আসল কথাটা, প্রশ্নটা করেছিল, এই যে লাইফটা আমি করি, এটা কেন করি? এটা আমার একটা বেনিফিট আছে, প্রতিটা মানুষের একটা বেনিফিট নিয়ে কাজ করে। এই লাইফটার মধ্যে আমি কি বেনিফিট পাই, যে বেনিফিটটার জন্য আমি প্রতি সপ্তাহে 2টো দিন 4 থেকে 5 ঘন্টা বসে লাইফটা করি? কারণ একটাই, আমি সাধারণ মানুষের মতন স্বপ্ন দেখি না। আমি একটা জায়গায়, আমি সবকিছুতে সাধারণ, কিন্তু আমার স্বপ্নের জায়গাতে আমি কিন্তু অসাধারণ। আমার স্বপ্নই এটা। আমি ছোটবেলা থেকে যখনই কোনো টক শো হতো, সেখানে আমি হাঁ করে দেখতাম। আমার জীবনের প্রথম কেরিয়ার শুরুর সময়, আমি যখন কেবল অপারেটর প্রথম হয়েছি, তখনও আমি আমার নিজের চ্যানেল চালাতাম, সেখানে আমি মানে অন ক্যামেরা আমি আমার প্রোগ্রাম অ্যানাউন্স করতাম। আগে দূরদর্শনে যখন সেই 1 সপ্তাহ প্রোগ্রাম চার্ট বলতো, সেইটা দেখে আমার মাথার মধ্যে ঘুরতো। নিজে যখন ক্যামেরা পেলাম, নিজে যখন পারফর্ম করার জায়গা পেলাম, তখন আমি সেখান থেকে অ্যাঙ্কারিং শুরু। এবং দুর্গাপুজোতে এখন যেমন যে কোনো অনুষ্ঠানে আমাদের ইন্টারভিউ নেওয়া ব্যাপারটা, ওই অত সালে, মানে এটা 98, 99, 96, 97 এর কথা বলছি, তখনও আমি এই ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে সমস্ত পুজো কভার করতাম আমার কেবল টিভি চ্যানেলে দেখার জন্য। জবে থেকে কফি উইথ কারণ দেখতাম, এবং বিদেশি আরেকটা এরকম একটা টক শো হতো, সেটা দেখার পর থেকে আমারও মনে হতো আমিও একদিন উল্টো দিকে দুটো মানুষের সাথে খুনসুটি করব, মজা করব, তার সাথে ইয়ে করব। বাট এটা করতে হলে নিজের যোগ্যতাটাকে আগে তৈরি করতে হবে। নিজের যোগ্যতা। কেন করণের নামে ব্র্যান্ড তৈরি হয়ে কফি উইথ করণ হয়েছে? তার মানে করণ জোহর একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ড পর্যন্ত পৌঁছেছে, তবে গিয়ে কিন্তু শাহরুখ খান কেউ প্রশ্ন করতে পারছে। এক্স্যাক্টলি। আমি সেটা হতে পারিনি এখনো, বাট ওই যে বললাম, আমার মধ্যে এই চেষ্টাটাই আমাকে একটু হলেও 1% হলেও এগিয়ে নিয়ে গেছে, যে আমি যেটুকু ভগবান আমাকে করে দিয়েছেন, সেইটুকুর দ্বারা যদি উল্টো দিকের মানুষটার 1% উপকার হয়, সেটা আমার কাছে আমার ইষ্ট দেবতার আশীর্বাদ। #জেরিবুড়োর চায়ের আড্ডাতে যত মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার ইন্ডাস্ট্রির লাইভে এসছে,
তাদের মধ্যে কেউ একজন বলে দিক যে আমি ইন্ডাস্ট্রিতে তারপর থেকে আর কাজ পাইনি, তারপর থেকে আর কাজ করিনি, আমি বাড়ি চলে গেছি, আমার কাজ হয়নি, বা আমি ফেলিওর। একজন বলে দেখান। হাউসওয়াইফ বাড়ি থেকে রান্নাঘর থেকে বেরোতে পারেনি, সেই মানুষটাকেও কিন্তু আমি র্যাম্পে হাঁটিয়ে দিয়েছি। এটাই তো তুমি, চাকরি করা, এটাই তুমি। সেই হসপিটাল বাড়ি, হসপিটাল বাড়ি, চেহারা ভারী, সেরকম মানুষও আজকে 8,000 টাকা পার ডে নিয়ে শুট করছে আমার এই লাইভে বসে। আমি কিন্তু তার এগেনস্টে কারোর থেকে কখনো এক কাপ কফিও খেতে চাইনি, যদিও কেউ খাওয়ায়নি। But খাওয়াবো একটু পরে, হ্যাঁ, একটু একদম, অপেক্ষা করো, আমার একটু পরে ভালো খাওয়াবো। লাগা, একদম এটাই আমার ভালো লাগা যে মার্কেটে যারা দুষ্টু লোক আছে তারা যেমন বলে যে এই লাইভে গেলে তো তুমি সেলিব্রিটি হয়ে যাবে। ইয়েস, এটাই লাস্ট 3 বছর ধরে এটাই তৈরি হয়েছে যে এখানে যারা যাবে আসবে তারা না বলা সেলিব্রিটি হ্যাশট্যাগ জেডি বুড়োর সাথে মেশার পর সে সত্যিই সেলিব্রিটি হয়ে যায় এবং মার্কেটে তাকে জিজ্ঞেস করে, এই তুমি জেডি লাইভে গেছিলে না? আজকে থেকে দি উচিতা দি আজ থেকে সেলিব্রিটি তুমি জেডি লাইভে গেছিলে না? অলরেডি, যদিও এটা তার কাছেও ভালো লাগা, আমার কাছেও ভালো লাগা। সাথে মানুষ অন ক্যামেরা লাইভ করে না অনেক কিছু বলতে চায়, Exactly. সেই বলার জায়গাটা তাকে দেওয়া। রাইট। আমারও একটা ইচ্ছা যে এমন একটা স্টুডিও হবে যে স্টুডিওতে আমি 10 ঘন্টা দিনে লাইভ করব এবং মানুষকে রোজ প্রমোট করব, রোজ প্রমোট করব, রোজ সব। প্রমোট করব। ভালো ইচ্ছে থাকলে একদিন ঠিক। উত্তর পেয়েছিস না? আরো একদম না। এবং আমি আরেকটা শুধু কথা বলতে চাই, এই যে তুমি বললে না যে করণের কথা যেটা বললে যে শাহরুখের কাছ থেকে নিতে পারছে, ডেফিনেটলি দে আর ব্র্যান্ডস, দে আর ওয়ার্কিং ফর মেনি মেনি ইয়ার্স। কিন্তু আমার যেটা অ্যাজ আ নিউ কামার আমার ভালো লাগছে যে সব সময় যে অনেকেই যেটা ইন্দ্রাণীও বললো যে ব্র্যান্ডের কথা সবাই ভাবে, যারা একটা জায়গায় লেভেলে পৌঁছে গেছে তাদের নিয়ে কাজ করাটা খুব সহজ, কিন্তু যারা নতুন এবিসিডি শিখছে তাদেরকে সেই সেন্টেন্স শেখানোটা ইটস এ টাফার জব। একদম। যেটা তুমি করছো আমাদেরকে দিয়ে, আমাদের এই সুযোগটা দিয়ে, এটা কিন্তু করণ জোহরের থেকে আমার কাছে অনেক বেশি প্রেশিয়াস। একদম। করণ যখনই জোহর কেউ নতুন কাজ করতে আসে না, একদম। সেই মানুষটাকে লাইভে ডেকে তাকে যদি একটু ব্রডকাস্ট করে দেওয়া যায়, যেমন Exactly. ইতিশ্রী একটা উদাহরণ, আমি সবার নাম মনে রাখতে পারি না, যেমন ইতিশ্রী একটা উদাহরণ, সেই মানুষটাকে ঠিক সময় যদি একটু গরম লোহার মধ্যে পিটিয়ে দেওয়া যায়, সে কিন্তু দাঁড়িয়ে যায়। রাইট। আর এটাও একটা ব্যাপার আছে, যেদিন লাইভে আসার পরে মানুষ কিন্তু তার সাথে নেগেটিভ কথা বলতেও ভয় পায়, কারণ জানে সে জেডি কানেক্টেড কার হাতটা মাথার উপরে আছে। এবং হয়তো তোর কাছে আসেনি, হয়তো আসতেও পারে, এমন কিছু কল তোর কাছে আসতে পারে যে কলে তোকে বলা হবে যে এটা খারাপ ছিল, ওটা খারাপ ছিল, তোমাকে আর ইন্ডাস্ট্রিতে কাজ দেওয়া হবে না, তোমাকে She is একবারে করে mature. দেওয়া হবে। উত্তর তার কাছে বলতেই পারে। আছে। দেখো আমার সেটা, আমি প্রথম কথা হলো আমি এখানে এলেও আমি নিজের এইটাকে সবসময়তে করে, এবং আমার সব থেকে কি বলতো, আমার গ্র্যাটিটিউডটা আমার কাছে খুব কাজ করে। আমি ওই যেটা ইন্দ্রাণী বললো ওর কথা ধরে বলছি, কে কি বললো আমার কাছে সেটা ইম্পর্টেন্ট নয়, আমি আমার নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষটার কাছ থেকে কি পেয়েছি বা দেখছি, আমার কাছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং আমি বিশ্বাস করো, একটা কথা, ছোট্ট কথা আমি বলছি যে আমি অনেক মেন্টালস পেয়েছি তোমাদের মতন, বিশ্বাস করবে না তুমি হয়তো। আমি সকালবেলা উঠে যেমন সবাই ঈশ্বরকে ডাকে, তো আমি না তোমাদের কথাগুলো চোখ বন্ধ করে ভাবি, তারপর আমার দিনটা শুরু করি। বলি, আজকে সকালের তোর প্রথম অডিওটা আমি শুনেছি, তখন আমার সামনে আমার ইন্সপিরেশন রুমা দাশগুপ্ত বসেছিল, আমরা দুজন বসে চা খাচ্ছি। সকালের তোর ওই অডিওটা সত্যি দিনের শুরুয়াতটা মারাত্মক কিছু করে দিল। একটুখানি ইন্টারাক্ট করছি, যদিও আমি অডিওটা শুনিনি। আমি যখন জেডিকে ফোন করি, হ্যাঁ জেডি কিন্তু বলেছে আমাকে যে নামটা তো ওর তখন ঠিক নামটা বলতে পারেনি, আমি খুব নাম ভুলিয়ে তো ভুলিয়ে ফেলছে এটা ওটা করে। তো বলছে একটা খুব সুন্দর অডিও পাঠিয়েছে। সত্যি মনটা ভরে গেল সকাল সকাল অডিওটা শুনে। তো অবভিয়াসলি আমি পরে শুনবো, ইচ্ছে রইল। কারণ মনের ভেতর থেকে কোনো আওয়াজ বেরোলে সে আওয়াজটা যার জন্য বেরোয় তার ফিলটা কিন্তু মারাত্মক হয়।
কিন্তু এটা যে তুমি অ্যাপ্রিশিয়েট করছো এটাও সবাই করেন, এটাও নিজে, এটাও একটা ট্যালেন্ট, মানুষকে অ্যাপ্রিশিয়েট করা। কিছু করতে পারি না। আমিও তাই। আমার কাছে এটা এইটুকুনি মানুষের আছে। এটা নিজস্ব এটাই, গুণ ওটাই, একটা, যে আমার কাছে exactly, কি আছে। আমার কাছে আচ্ছা কি আমাকে যদি একটু সময় দাও, আমি মানে একটু Continue. একটা ছোট একটা গল্প আমি বলবো, একদম। ঠিক আছে? যেটা আমার শোনা, এটা জানি না আগে বলেছি কিনা। পাশাপাশি দুটো না বাড়ি ছিল, ঠিক আছে? যেমন সোসাইটিতে বাড়ি হয়, পাশাপাশি দুটো বাড়ি ছিল। তো একটি বাড়ির আমি ধরে নিলাম অ্যাপার্টমেন্ট এ, একটা বি। তো এ অ্যাপার্টমেন্ট থেকে একটি লোক প্রত্যেক দিন তার বাড়িতে কুড়া কাচরা যত ডাস্টবিনের যে নোংরাগুলো ফ্ল্যাট বি এর দোরগোড়ায় এসে ফেলে দিয়ে যেত ওকে। প্রত্যেক দিন। তো ফ্ল্যাট বিতে যিনি ছিলেন, মানে যার বাড়ির সামনে দোরগোড়ার সামনে নোংরাগুলো ফেলে দিয়ে যাওয়া হতো, সে করতো কি প্রত্যেক দিন একটা করে গোলাপ ফুল ফ্ল্যাট এর গেটের আচ্ছা। সামনে রেখে আসতো, ওকে। ঠিক আছে? তো কন্টিনিউ এটা হতে থাকে এবং মাসখানেক পরে ওই ফ্ল্যাট বির যে নোংরা কাছড়াগুলো ফ্ল্যাট এর সামনে গেটের সামনে ফেলে যেত, সে হঠাৎ একদিন এসে তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা আমি তো তোমার দুয়ারে প্রত্যেকদিন এসে নোংরাগুলো এসে ফেলে দিয়ে যাই, তুমি আমাকে ফুল দাও কেন প্রত্যেকদিন? আমি তোমার এখানে যতই নোংরা ফেলে দিয়ে যাই তুমি প্রত্যেকদিন আমাকে ফুল দাও ফুল কেন? দাও। তো খুব সুন্দর উত্তর একটা দিয়েছিলেন উনি, বলছে আমার কাছে যেটা আছে আমি সেটাই দেবো। রাইট। तेरा पास जो है वो तूने दिया, मेरा তোমার पास কাছে जो- কুড়া কাছড়া Right. আছে, তুমি আমাকে দিয়েছো, ভেরি But প্রেশিয়াস লাইন। আমার কাছে যেটা আছে আমি সেটাই দেবো। একদম। তো আমি এটাই বলতে চাইছি যে আমার সঙ্গে লোকে খারাপ ব্যবহার করছে, আমার নামে নিন্দা করছে, আমি শুনি, আমিও তাই, আমি বাট শুনি। আমার কাছে কি আছে? আমি কেউ যদি আমাকে গালি দিল দুটো, আমি যদি তাকে দুটো গালি সেটাই। দিই, তাহলে তার আর আমার মধ্যে পার্থক্যটা কি রইল? রাইট। আমার কাছে ভালোটা আছে, আমার যেটা শিক্ষা, আমার ফ্যামিলি থেকে যেটা একদম, শিক্ষা, আমি একদম। যেটা নিজে শিখেছি, জীবনে চলার পথে যেটা শিখেছি, ভালোটা মানুষের, এই যে বললাম ভালো খারাপ সব থাকে, আমি যাদের থেকে ভালোগুলো নিয়ে আমি যেটা ভালো শিখেছি আমি সেটাই দেব। যাদের কাছে খারাপ আছে তারা দেবেই, ঠিক। ঠিক আছে? তারা তাদের নিজের পরিচয়টা দিচ্ছে, এটা খারাপ নিজেকেও রিপ্রেজেন্ট করছে সে সাথে নিজেকে সাথে। নিজেকে সেটাই রিপ্রেজেন্ট করছে যে সে exactly. কতটা খারাপ। খারাপটা থাক না, প্রত্যেকের মনে থাক না, ঠিক। আমরা নিজেরাও আলোচনা করতে পারি, নিজেদের মধ্যে শর্ট আউট করতে একটু- পারি। একটু কমেন্টসটা পড়ি, অনেকগুলো জমে গেছে। ইতিশ্রী লিখেছে তোমাদের দেখে একটা গান করতে ইচ্ছে করলো, গানটা উষিতা দিকে গাইতে বলো। লালে লালে পনাশ বন মন হলো আজ পূজাটন, গানটা তোমাদের সকলের জন্য। এই গানটা আমি জানি না, অন্য ইপ্সিতা একটা রয়সা, সোজা গান দে না কেমন ইতিশ্রী। আছো? ইতিশ্রী একটা সোজা গান ভীষণ দে। ভালো আছে, ভীষণ ভালো সোজা গান আছে। দে একটা প্লিজ। হকাই লিখেছে রক্তে লাল ধরেছে কি ধরেছে লাল বকেতে কি বকেতেছে বলছে কে ইনকলাব জিন্দাবাদ, আমি বুঝতে পারিনি। জয়দীপ লিখেছে হাই জেডি, হাই জয়দীপ। তারপরে 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 কমেন্টস গুলো তোরা পড়তে পারতিস তো। অমিত জয়সওয়াল লিখেছে স্যার ইউ আর এ গ্রেট পারসন অ্যান্ড ইউ আর ইন্সপায়ারিং অল Right. ইউ অল দ্য ইউথস অফ দিস ভাই this decade. Hats off to you sir. থ্যাংক ইউ ভাই, Amit. থ্যাংক ইউ ভাই। দোলা লিখেছে সবাই আমাদের মডেলদের কমপ্লিমেন্ট দিচ্ছে, বাট আমি দেখছি আমাদের জেডি ফ্রেমে জলজল করছে। রাইট রাইট, একদম ঠিক। রাইট, ঠিক ঠিক। ঠিক ঠিক, একদম ঠিক। ইতিশ্রী লিখেছে আরো একটা কথা আমার বলার আছে, তোমাদের সাথে দেখা হওয়াটা আর যতটুকু পাওয়া আমার সবটাই হচ্ছে আমাদের শ্রী রূপাদির জন্য। হ্যাঁ, শ্রী রূপাদি আমাদের ইন্ডাস্ট্রির একজন সিনিয়র ফটোগ্রাফারও। সবার আগে উনি ভেবেছিলেন আমার মধ্যে কিছু আছে, উনি নিঃস্বার্থভাবে আমার পাশে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন, আমি চিরকৃতজ্ঞ তার কাছে। শ্রী রূপাদিকে আমার লাইভে ডাকার খুব ইচ্ছা রইল। এর পরের দিনের লাইভটা শ্রী রূপাদি আর তুই করবি, সব থেকে বেটার হবে। রনিতা রায় লিখেছে দাদা আমিও ভালো কাজ করতে চাই। অবশ্যই করবি, অবশ্যই করবি, ভালো কাজ করার জন্যই সবার ভালো কাজ দেব, সবাইকে ভালো স্বপ্ন দেখাবো, সবাইকে ভালো কিছু দেব বলেই জেল খাটা আসামি হয়ে আবার এসে বসেছি, জেল খেটে এসে আবার বসেছি চেয়ারে। হ্যাঁ, তাই তো? হ্যাটস অফ, এই ক্ষমতাটা কজন রাখে? সেনগুপ্ত ঋতুপর্ণা লিখেছে আমি নিজে কি শিখি কত, ও আমি নিজে সাক্ষী কত গ্রুপকে তোমার বুদ্ধি শেয়ার করে কাজ করার
উপায় বলে দিয়েছো, তারা এখন বিশাল বড় বড় কাজ করছে। এটাই আমার স্বপ্ন ছিল। এটাই তো আমাদের, আমি হ্যাঁ প্রতিদিন একদম। একটা করে অর্গানাইজার তৈরি করব, এটা আমার স্বপ্ন ছিল। আজকের ডেটে প্রচুর অর্গানাইজার, তারা আমাকে ডাকুক না ডাকুক, বাট দেখে ভালো লাগে, এটা আমার ভালো লাগা। একদম। যে আমি যেটা চেয়েছি, আমি ঘরে বসে থাকলেও সবাই সেটা করবে, এটাই আমার কাজ। অনেকদিন পর। কল্যাণ গুপ্ত লিখেছে, অনেকদিন পর, কেমন আছো সবাই? খুব সবাই ভালো ভালো আছি। আছি। কল্যাণ গুপ্ত এমন একটা মানুষ যে অনেক দূরে থাকে, খুব বড় ফটোগ্রাফার। আচ্ছা আচ্ছা। আমাদের বসন্ত উৎসবের ট্যাগলাইন, আমাদের যত অনুষ্ঠান হয় সবার ট্যাগলাইন ওই তৈরি করে। তো হঠাৎ করেও কেন জানি না, আমি যখন জেলে গেছিলাম তখন সবাই যখন জোয়ারের টানের দিকে যাচ্ছে, ও জোয়ারের টানের দিকে চলে গেছিল, কেন জানি না, কোনোদিন জানার ইচ্ছে রইল। এত হালকা হব কেন যে টেনে নিয়ে গেলে কেউ চলে যাবে? নিজেকে তো ভারী করতে হবে, রাইট। দারুণ কথা। নিজের ওয়েটটা তো নিজেকে রাখতে হবে। এই তাহলে আমারটা কেউ ঠিকই টেনে আছে নিয়ে, বলো। কেউ টেনে নিয়ে চলে নিজেকে যাবে, চলে protection-এর যাব, জন্য। কেউ টেনে নিয়ে গেলেই চলে যাব, এটা কি করে হয়? এতটা পজিটিভ যে এই ক্ষেত্রে আমার নিজেরটাকে আসলে- পজিটিভ ভাবছি। আসলে যখন ওয়েটটাকে। ঝড় আসে না, ঝড় আসে, মানুষ ইনস্ট্যান্ট ভেবে ফেলে যে এই ঝড়টা মানে আমাকে উড়িয়ে নিয়ে যাবে। এটা ভেবে নিতে হবে, ঝড় এসছে মানে তোমাকে নিজেকে রক্ষা করতে হবে। এক্স্যাক্টলি, এটাই বোঝে না অনেকে। একদম। প্রীতম বলেছে খুব ভালো কথা। রনিতা লিখেছে, যা কোথায় চলে গেল, দাদা কমেন্ট সব চলে আমি গেছে। কাজ ও, শিখতে আচ্ছা, চাই, কাজ দাদা করতে আমি চাই। কাজ শিখতে চাই, কাজ করতে চাই, কিন্তু এখনো বুঝতে পারছি না কিভাবে এগোবো। ঠিক আছে, যোগাযোগ করি, রাত্রিবেলা ফোন করিস। সন্দীপ দা লিখেছে গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং সন্দীপ দা। আরেক জয়ন্ত কেমন লিখেছে আছো? বাহ বেশ ভালো। ইপসিতা রায় লিখেছে ইন্দ্রাণী দি কেমন আছো? ভীষণ ভালো আছি, এখানে আছি মানে তারও বেশি ভালো আছি। অভিত জয়সওয়াল লিখেছে ফিউচার অ্যাক্ট্রেস আর সিটিং উইথ দ্য টিকেট, হ্যাটস অফ ইউ টু স্যার, থ্যাংক ইউ। কল্যাণ গুপ্ত লিখেছে ইটের বদলে পাটকেল নয়, খুব ভালো। হ্যাঁ, ইয়েস, শেখায়নি মা এটাই আমাকে এটাই এটা। এটাই এটাই। শেখায়নি যে ইটের বদলে পাটকেল দাও। কেউ ইট আমিও ছুঁড়লে, আমিও সেটাই এই শিখেছি। ইট ছুঁড়লে সেই ইটটা দিয়ে বাড়ি বেঁধে নাও। একদম আমার বাড়িতেই করা আছে একটা পাথরের দেওয়াল। একদম একদম। যারা আমাকে পাথর ছুঁড়েছে, যত সব ইট পাথর মারবে দিয়ে সব বাড়ি জমা বেঁধে করো, দিয়েছি। চলো জমা করো, স্যালিউট। নিজের ইমারত তৈরি করো সেই ইট একদম দিয়ে। একদম। লোকের ছোড়া ইট দিয়ে ইমারত তৈরি করো। ইপসিতা লিখেছে সবাইকে খুব ভালো লাগছে দেখতে, সবাই রেড কালারের ড্রেস পরেছে। থ্যাংক ইউ থ্যাংক ইপসিতা, ইউ, থ্যাংক থ্যাংক ইউ ইউ সো মাচ। ইপসিতা। ইতিশ্রী লিখেছে থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। মৌমিতা পুরোহিত লিখেছে গুড ইভিনিং দাদা, গুড ইভিনিং মৌমিতা। সেনগুপ্ত ঋতুপর্ণা মার্চ এপ্রিল মান্থে অনেক মানুষকে চিনতে শিখেছি। ছাড়, মানুষকে আমরা চিনতে শিখেছি না, যে মানুষগুলোকে আমরা চিনতে শিখেছি সেই মানুষগুলো কিন্তু নিজেদেরও চিনছে লাস্ট 9 মাস ধরে। কেউ কিন্তু সুখে নেই, কেউ কিন্তু আনন্দে নেই, সবাই কষ্টেই আছে, সবাই কষ্টে আছে। কারণ আমি কখনো কোনোদিন তোদের 1% খারাপ যুক্তি বা খারাপ আমি তো কথা পাইনি, বলেছি। অন্তত আমি পাইনি। ক্যারেক্টারে নেই, করবো কোত্থেকে? আমি তো বললাম না, আমি তোমার লাস্ট 1 মাস ধরে মোটিভেটেড হয়ে আমি রোজ সকালবেলা চোখ বন্ধ করে ভাবি তোমাদের কথা। কল্যাণ লিখেছে জোয়ারের টানে বদ্যিরা যায় না, সেটা তুমি ভালোভাবে জানো। হ্যাঁ, এক বদ্যি বসে আছে, এক বদ্যি বসে আছে, আর কল্যাণ গুপ্ত একটা বদ্যি। আচ্ছা, ও তুমিও সেনগুপ্ত, আমিও সেনগুপ্ত। এই 14ই ফেব্রুয়ারি আজ। এই ও যে আচ্ছা আচ্ছা, লাল লাল। আচ্ছা, আচ্ছা, দুটো নয় লাল গোলাপ। তুমি আমি লাল গোলাপ, আমি কি গোলাপ? তুমি লাল পরেছো, কিন্তু তুমি তো গোলাপ নাও। আমরা দুজন গোলাপ। রেড নিয়ে এত আচ্ছা, সুন্দর এটা সুন্দর মাল্টিপল এটা এটা সবার জন্য ছেড়ে দিলাম। হ্যাঁ। এই উত্তরটা ওদিক থেকে আসুক। একদম একদম হ্যাঁ, রাইট। দুটো লাল গোলাপ। জেডিও আজকে লাল পড়েছে, জেডিকে কি বলা যায়, এটা সবার উপরে ছেড়ে দিলাম। কমেন্টস হ্যাঁ। ওদিক থেকে আসুক। ভাগ্যিস উত্তরটা আমায় দিতে দিসনি। না, ওই তো অডিয়েন্সের উপর ছেড়ে দিলাম আজকে। অঙ্কুর লিখেছে সো বিউটিফুল, থ্যাংক ইউ অঙ্কুর। থ্যাংক ইউ অঙ্কুর। যাই হোক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসার ব্যাপারে কি মত? ফ্যাশন ইন্ডাস্ট্রিতে I know you love fashion industry. Yes, I love that. By heart. It is my
প্যাশন, মানে রাদার দ্যান মাই প্রফেশন। হ্যাঁ, আশাটা এখানে, এবং আমি খুব কষ্ট করি, যে কোনো কাজই করি না কেন আমি খুব কষ্ট করে সেই জায়গাটায়, আমি যে কোনো যাই কাজ করি আমি খুব 100% এফর্ট দিই, 200% এফর্ট দিই, কারণ আমি সেটা খুব, আমার কাজের জায়গাটা পুজোর মতো। একদম এটাই হওয়া উচিত। হ্যাঁ, তো ডেফিনেটলি আসতে পারে, কিন্তু আমি একটা কথা বলবো যে এখানে মানে সব জায়গায় তো মানুষের মধ্যে তো দোষে গুণে মানুষ, তেমনি সব জায়গা, এটা শুধু ফ্যাশন ইন্ডাস্ট্রি বলে নয়, যে কোনো জায়গাতেই, কাজের জায়গাতেই ভালো মন্দ মিশিয়ে থাকে। তো এবার এখানে একটু একটু ব্রডার ওয়েতে থাকে, কারণ যেহেতু এটা গ্ল্যামার ওয়ার্ল্ড, যেটা আমি ফিল করতে পেরেছি। তো সেক্ষেত্রে এই যে ইন্দ্রাণী যেমন বললো যে আমরা হার্ডওয়ার্ক দিয়ে চেষ্টা করি, এসব সিপি বা এই ধরনের কথাবার্তা যেগুলো আমরা শুনে থাকি, আমিও শুনেছি অনেকবার, তো সেক্ষেত্রে এইগুলোকে তো আমরা এন্টারটেইন করি না, তো এগুলো বাদ দিয়ে হার্ডওয়ার্ক করতে গিয়ে মানে সেক্ষেত্রে কিন্তু পরিশ্রমটা অনেক বেশি করতে হয় এবং তার রিটার্নটা অনেক দেরিতে আসে, এটা আমি ফিল করতে পেরেছি। আর যেটা দেরি করে আসে না সেটা অনেক সময় কিন্তু স্টেবল হয়। একদম, কারণ সেটা তো নিজে আমি বলতে পারি বুক ফুলিয়ে যে আমি যেটা করছি, আমাকে আমার দিকে মানে কেউ নোবডি ক্যান রেজ মাই দেয়ার ফিঙ্গার্স যে হ্যাঁ তুমি এইটা করে এই কাজটা করতে পেরেছো, এইটা করেছো এটা। তবে আমি বলবো যে আমি আসার পরেও আমি অনেক কম কাজ করেছি বা কম কাজ সিলেক্ট করতে পেরেছি বিকজ অফ দিস থিংস, অল দিস সিপিজ অ্যান্ড অল, মানে যেটা আমার কাছে, আমি কোনোদিন মানতে তো পারি না, এই ওয়ার্ডটাকে আমি মানতে পারি না। তো সেক্ষেত্রে আমার সেই জন্য আমি অনেক মানে হয়তো আমার আরো বেশি কাজ করতে পারতাম, হয়তো পারতাম, জানি না, আমি এটা করলে হয়তো পারতাম, আমি করিনি বলে পাইনি, আমার যে যোগ্যতা নেই বলে পাইনি, এটাকে আমি কম মনে করি, কারণ আমি এটা সেই জায়গাটুকু তো কনফিডেন্স থাকতেই হবে না যে আমি কাজটা করতে পারবো। তো এইটা আমার মনে হয় কি দেখেছি বলতো, যারা সিপির কথা বলে তাদের কাছে কাজ থাকে না, যাদের কাছে কাজ থাকে তাদের কাছে সিপি করার সময় থাকবে কোথায়? এক্স্যাক্টলি, আরে সিপি করতে হলে 5-6 ঘন্টা 10 ঘন্টা সময় দিতে হবে তো। সেটাই, যাদের কাছে কাজ নেই তারাই সিপির কথা বলে। সেটাই আমি লাস্ট 10.5 বছরের অভিজ্ঞতা দিয়ে বললাম। কিন্তু কি হয় যেটি জানো, আমি তোমাকে বলছি আজকে মনের কথাটা, খুব না তখন খুব ডিপ্রেসড হয়ে যাই মাঝে মাঝে, যে এই ধরনের কথাগুলো যে বলে, আমরাও তো অনেক কষ্ট করে এখানে এসেছি, এবং এমন নয় যে আজকে আমি এখানে না থাকলে যে আমার সংসার চলবে না বা সেটা কিন্তু না, আমি বারবারই বলছি এটা আমার প্যাশন প্রথমে। এবার একটা কথা বলি, তোর যেটা বলছি সংসার চলবে না, এটা অনেকের কাছে, আমি সেটাই বলছি, এই প্রফেশনের উপরে দাঁড়িয়ে আছে সংসার চলছে। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাইছিলাম যে তাহলে তো সেটা মানুষের তো প্রত্যেকের নিডটা আলাদা আলাদা, প্রত্যেকের কষ্টটা আলাদা আলাদা, স্যাক্রিফাইস জার্নি প্রত্যেকের আলাদা, কিন্তু ফ্যাক্টরটা একই, কমন, সিপি সবার ক্ষেত্রে। তো এই জিনিসটা, এবং আমি নিজেও মানে ফেস করেছি, মানে সিপি হিসেবে নয়, এটা আমার একটা বিটার এক্সপিরিয়েন্স আমি আছে, আমি জানি না বলাটা ঠিক হবে কিনা, বাট আমার হয়েছে এক্সপিরিয়েন্স। মৌমিতা পুরোহিত লিখছে তুমি জবা ফুল, মায়ের পায়ের রক্ত জবা, জয় মা, জয় মা, জয় মা। তার আগেও কমেন্টস গুলো আছে, কি বলবো, খুব ভালো বলছি, খুব ভালো, এটা জবা ফুল হয়ে গেল সেই। তো সেটাই আমি বলবো যে আমার, আচ্ছা এই যে কথাটা বলছি, এটা আমারও একটা প্রশ্ন, যে আমাদের এই প্রফেশন বা তোর লাইফের যে প্রফেশন গুলোতে তুই কাজ করে এসেছিস, সেই প্রফেশনের কোনো একটা এক্সপিরিয়েন্স যেটা হয়তো তোর ক্ষেত্রে নেগেটিভ হয়েছিল, যেটা তুই বলছিলি, কন্টিনিউ। আমি যেটা বলি যে আমি তো এখানে নতুন, কিন্তু আমি তো আগে অনেক বছর ধরে জব করেছি, আমি গোদরেজে করেছি এবং অন্যান্য জায়গাতেও জব করেছি ফুল টাইম। সেখানে সত্যি কথা বললে আমি অনেস্টলি বলছি, এই ধরনের আমাকে কিছু সিচুয়েশন ফেসও করতে হয়নি, এবং আমার অনেক মানুষ ছিল যারা আমাদের কলিগস ছিল, দে আর ভেরি প্রোটেক্টেড অ্যাকচুয়ালি। তো আমি খুব মানে হ্যাপিলি কাজটা করেছি, এটা আমার মাথাতেই আসতো না যে এরকম কোনো ঘটনা হতে পারে, যদিও এগুলো কিন্তু অন্য ইন্ডাস্ট্রিতেও হয়, এমন নয় যে হয় না, বাট যেহেতু আমার সাথে হয়নি, আমি বুঝতে পারিনি এটার বিষয়টাকে, গভীরতাটাকে। তো এখানে আসার পর আমি যখন একটা জায়গায় শুটের জন্য গিয়েছিলাম, অ্যাকচুয়ালি একটা আউটডোর শুটে, তো আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে আমার একটু না মানে আমার সমস্যা আছে, কি বলতো, মানে আমি খুব মানে কথা সবার সাথে বলি এই করি, কিন্তু আমি একটু পার্সোনালি কথাবার্তা এগুলো খুব কম মানুষের সাথে বলি, মানে ফ্রি হতে পারি সবকিছু ব্যক্তিগত কথা শেয়ার করা বলতে কোনটা, ডিনার করেছো, ওগুলো খুব পাতি জিনিস, তো সেগুলো আমি খুব কম মানুষের সাথে শেয়ার করি। তো এবার আমি তখন বলেছিলাম যে আমি এমন চাই যে রুমটা যেখানে সব মেয়েরা থাকবে, because we have to share the rooms, that I know, কিন্তু এবার আমি চাইলাম যে সবাই যাতে রুমটা মানে শেয়ার করে, সেখানে যেন কোনো মেল মেম্বার না আসে অ্যাটলিস্ট। তো এরকম আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে রাত্রিবেলা তখন দেখছি রুমের মধ্যে আমি ঘুমোচ্ছি আর কি,
তো জানি না আমার এটা বলাটা হয়তো না, কি না। হচ্ছে না হচ্ছে আমি বুঝতে এইটা পারছি না। থেকে 10টা মেয়ে সাবধান হতে পারবে। তো এবার সেখানে যিনি অর্গানাইজার, হি ওয়াজ অলসো আ লেডি, এবং আমি তাকে বলেছিলাম আগেই কিন্তু যে আমি আমার ঘরে যেন কোনো মেল মেম্বার না ঢোকে, এটা আমার রিকোয়েস্ট। তো রাত্রিবেলাতে আমি দেখলাম, আমি যখন ঘুমোচ্ছিলাম তো আমার পাশে দেখলাম একটা মেল যে গেছিল মডেল, তার পাশে একজন ফিমেল Another মডেল female. শুয়ে আছে, ঠিক আছে। অ্যান্ড আর আমি কিছু বাকিটা আর বলতে হবে বললাম না। হ্যাঁ, সেটা কত যা বড় বড় খাট ছিল? বুঝছে। খাটটা বড়ই ছিল, যদিও আমার দিকটা গড়ের মাঠ ছিল, এটা আমার ভগবানের আশীর্বাদ যে ছেলেটা কিন্তু আমার দিকে ছিল না মোটেও। আই ওয়াজ ইন আ সেফ কর্নার। বাট দ্য থিং ইজ উচিত দ্যাট নয়। জেডি, আমি যেহেতু এগুলো কোনোদিন খাটটা যতই ফেস বড় হোক না করিনি, কেন, আমি না উচিত পুরো হয়নি। রীতিমতো কাঁপছিলাম ভয়ে। আমি কাঁপছিলাম, এন্ড আমি মানে ওয়াশরুমে পর্যন্ত যেতে পারছিলাম না, যে ওদের যদি কোনোভাবে ঘুমে ডিস্টার্ব হয় বা প্রফেশনাল কিছু হয়। মডেল আবার সে হ্যাঁ, কি করে তো নিজেকে দাবি করে বিশ্বাস ভাই? করবে না, আমি পরের দিন কিন্তু আমি জানি না কেন করে করে এরা। আমি না হাসি মুখে এইটা ভেবেই ওকে সাপোর্ট করেছিলাম যে ও আমার ছোট বোনের মতো, ও স্ট্রাগল করছে, ঠিক আছে, ও শ্যুটটা যেন আমার জন্য নষ্ট না হয়। আমি হাসি মুখে কিন্তু শ্যুট করে কাউকে আলটিমেটলি কি বুঝতে পেলি? পর্যন্ত দিই। আলটিমেটলি কি পেলি দি? সেই তো সেটাই তো। বাসটাই। এবার এত যে উপকার করলাম, লাস্টে কিন্তু আমার নামে বদনাম করা হলো যে আমি নাকি বলি যে কোনো মানুষকে- একজন পাতি অর্গানাইজার যে তোমার রেজিস্ট্রেশন দিয়ে শুট করায়, তাকে নাকি আমি বলেছি তার কাছে শুট করতে গেলে নাকি সিপি করতে হবে। তুমি ভাবো শুধু, নিজেকে মানে protect রেজিস্ট্রেশন করার দিয়ে শুট জন্য- করলে, আমি যদি বলেও থাকি, ধরো কোনো মানুষ এমন আছে যে রেজিস্ট্রেশন দিয়ে শুট করে সিপি করতে যাবে? এটা বোঝে না তো। বিল গেটস হলে না সেটা বাবা ভাবা যেত, যায়। বাবা যেত যে অশিক্ষিত- রেজিস্ট্রেশন দিয়ে আমি অশিক্ষিত যাবো। মূর্খের মতো কথাবার্তা হ্যাঁ, এগুলো। তো এটাও আমাকে শুনতে হয়েছে। এবং যাদেরই উপকার করতে গেছি, যেটি বিশ্বাস করো বন্ধু হিসেবে, যেহেতু আমি এখানে নতুন, তারাও নতুন বলে তাদেরকে হেল্প করতে গেছি, পাশে থেকেছি, তাদের শুটে থেকেছি, ইভেন রেজিস্ট্রেশন দিয়ে পর্যন্ত শুট করেছি। আজকে তারা বলে যে মানে যেহেতু তাদের উপকার করতে গেছি, উপকার করলে বাঁশ খেতে হবে না নিশ্চিত। একদম একদম একদম। তো তার স্বয়ং বিদ্যাসাগর বলে গেছিল। একদম তারা বলেছে যে উষিতা যেখানে কাজ করতে যাবে সেখানে আমাকে ডাকবে না, এবং যাদের কাছে বলেছে তারা সবাই আরে against- ভালোটা তো সবাই নিতে পারে না। না, তারা সেখানে গিয়ে কিন্তু বলেছে, এটা আমার ভগবানের আশীর্বাদ, তারা গিয়ে বলেছে যে উষিতা যেখানে কাজ করতে আসবে সেখানে তোমাকে ঢুকতেই দেবো না। এই বাহ, রিটার্নটা আমি বাহ, পেয়েছি। এটাই 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 পাওয়া এটাই যায়। হচ্ছে ব্যাপার। আচ্ছা, এটা এরকম good তো হবে vibes, আজকের good পর vibes। থেকে তোকে কেউ ফোন করে ভয় দেখাবে যে আইটাতে লাইভ করে এসছো, তোমাকে কাজ করতে দেবো না। বাচ্চা মানুষ আমার কোনো প্রয়োজন নেই। আমার একটা রিকোয়েস্ট, নেগেটিভ সাইড একটা বললি, হ্যাঁ। একটা প্লিজ পজিটিভ একটা কিছু। positive হ্যাঁ, একদম নিশ্চয়ই বলবো। আচ্ছা, আমি positive ভালো খারাপ side টা সব- খালি একটুখানি আটকাও। হ্যাঁ, ভেবে নাও। কল্যাণদা লিখেছে, কল্যাণ গুপ্ত লিখেছে, আর যিনি আমাকে হালকা বললেন তার উদ্দেশ্যে বলি, আপনি আগে ভালোভাবে জানুন আমি কি সত্যি ভেসে গিয়েছি কি, প্লিজ মন্তব্য করার আগে জেনে নিলে ভালো হয়। আসলে আমি ওয়ার্ড না না, আমি আমার কথা বলেছি, আমি ওনাকে মিন করে কিছু বলিনি। আমি আমাকে বলেছি যে আমি এতটা হালকা হব না যে আমাকে ভাসিয়ে নিয়ে যাবে। আচ্ছা। নিজের ওয়েটটা সবসময় আচ্ছা। ধরে রাখতে হবে। সন্দীপ দা লিখেছে, জেডির লাইভে আমাদের প্রাপ্তি দুয়ারে সুন্দরী। থ্যাংক ইউ সন্দীপ দা। কিন্তু সেরা ছিল না, সেরা হতে সেরা দাও। ছিল। দুয়ারে সুন্দরী। আমাকে চেনেন না, হয়ে গেল, চেনেন না, হয়ে গেল আজকে রাতের ট্যাগলাইন, হয়ে গেল দাদা। দুয়ারে হয়ে গেল। সুন্দরী। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। বয়স্ক মানুষগুলো বুদ্ধির জোরে মানুষকে পেট খুলিয়ে হাসাতেও পারে। না না, সন্দীপ দা ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো। সন্দীপদার সঙ্গে দোলারও আলাপ করিয়ে দিয়েছি। সন্দীপদা লিখেছে, জেডির লাইভে আমাদের, ও এটা হয়ে গেল। মৌমিতা লিখেছে জবা ফুল, জবা ফুল। তুমি তখন বললাম এটাই আমার চোখে পড়েছে। জয় মা কালী। জয় মা। কল্যাণ লিখেছে, আরে দূরে চলে গেলে অন্য কোথাও আমাকে দেখতে পেতে, পেয়েছো কি জয়ন্তদা? তাহলে এই লাইভে কমেন্টস করতাম না। ফরগেট, খারাপটা মনে রাখি না। আমি মাঝে মাঝে এই গৌরব কমেন্ট করেছে, আমি কমেন্ট মাঝে করেছে। মাঝে এইটা থ্যাংক বলি, ইউ গৌরব, থ্যাংক আমি ইউ। মাঝে মাঝে এটা বলি যে আমার কিন্তু মেমোরি হাই গৌরব। আমার কিন্তু মেমোরি শর্ট না, কিন্তু আমি ভুলে যাওয়ার চেষ্টা করি। আমি ভুলে যাই না, ভুলে যাওয়ার চেষ্টা করি। কারণ ওই যে বললাম, দিনের শেষে রাতের খাবার টেবিলে আমার মা কিন্তু রোজ একই জ্ঞান দেবে গীতার বাণীর মতন, তুমি কিন্তু কাউকে শাস্তি দিতে যেও না। উপরওয়ালা আছে, দেরি করে হলেও, উনি একজন আছেন, দেরি করে হলেও ঘুরে তো আসবেই। উনি একজন আছেন, যে কারণে রাতের পরে তো দিন আছে, একদম। দিনের পরে যারা এখন দিন দেখছে, রাতটা যে আসবে না Exactly. তাদের লাইফে কে বলতে Exactly. পারে। বেশ
বেস্ট উইশেস ফর ইন্দ্রাণী কর এন্ড হ্যাশট্যাগ কুশিতা। থ্যাংক ইউ গৌরব, থ্যাংক ইউ সো গৌরব, মাচ। thank you. হ্যাঁ ও হ্যাঁ, ও ভীষণ বাবা, ভালো, ভীষণ ভীষণ ভালো ভালো, ছেলে। আমার খুব পছন্দের ভীষণ মানুষ ভালো ছেলে। গৌরব। খুব ভীষণ ভালো ছেলে, খুব মানে নাইস অ্যাটিটিউডের একটা একদম একদম খুব একদম ডিসেন্ট, ব্যবহার খুব ভীষণ ভদ্র, ভালো, খুব একদম ভালো। ভীষণ ভীষণ ভালো। আর কাজটাও Behavior, মানে কাজটা তো ক্লাস, কথাই হয় না। ক্লাস। কাজটাই তো পরিচয়, কাজ, কিন্তু কাজ। কাজের বাইরে কাজের সঙ্গেও একটা মানুষের বিহেভিয়ার, একদম। অনেকে আছে কাজটা দিয়ে বেরিয়ে যায়, বাট বাই হার্ট ছেলেটাকে আমি ভীষণ ভালো, যতটুকুনি খুব দেখেছি ভালো। ভীষণ ভালো ছেলে। তো মানে আজকে কফিটা কে দেবে? নতুন গেস্ট আমাদের। আচ্ছা, আহ, আচ্ছা, কফিটা দিতে দিতে আমি কিছু বলবো। বসন্ত ততক্ষণে উৎসব, কফিটা দিয়ে বসন্ত উৎসব আমাদের নতুন চমক আছে এবারে বসন্ত উৎসবে। ঠান্ডা লেগে গেছে, একটু কেসেই চলেছি। আচ্ছা তুই বসন্ত উৎসব সম্বন্ধে বলবি বলছি, বসন্ত উৎসবের লাইভ এটা বলতো, এটা তো তোদের নিজস্ব লাইভ যেখানে তোরা নিজেদের সম্বন্ধে বলবি। আচ্ছা ইন্দ্রাণীর লাস্ট 1 বছরের মধ্যে তুই 1 বছর 3-4 মাস আগে লাইভে এসেছিলি, না না, আরো বেশি হবে, 2 বছর হবে। 2 বছর হয়ে গেছে? আচ্ছা 2 বছর কেটে গেল। দোলার কফি, দোলা তুমি এইটাতে করে খাও, এ না আমি নিয়ে আসবো কি? আমি নিচে নিয়ে আসছি। আরে কফিটা দিয়েছে, কাপটা কম দিলাম। দিয়েছে, আমি নিয়ে আসছি। দৌড়ে নিয়ে চলে এসো একসঙ্গে খাই। থ্যাংক ইউ। দিদি তোমারটা। হ্যাঁ এই তো এখানেই দাও, নিচ্ছি। ইয়ে লিখেছে জয় হিন্দ, অনিত লিখেছে আমি ইন্দ্রাণী ম্যামের খুব বড় ফ্যান। অনিতকে মেটাও করতে পারে হাওড়া জেলার লোকেরা ফ্যানই হয়। একদম। গৌরব লিখেছে উই অল আর লাইক মিরর, হোয়াট ইউ শো দ্যাট ইউ সি, এক্সাক্ট, আই এম রাইট রাইট সারাউন্ডিং রাইট। উইথ অল নাইস পিপল লাইক ইউ। থ্যাংক ইউ সো Thank মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তিনজনেই থ্যাংক ইউ তোমার। তিনজনই থ্যাংক ইউ, সত্যি তুমি তাই। ডিসেন্ট বলেই তুমি সবাইকে ডিসেন্ট দেখো, এক্স্যাক্টলি। একদম। তুমি ভালো বলেই সবাইকে ভালো দেখো, এটাই তোমার আয়নার বিশেষ গুণ। তোমার আয়নাতে খারাপ মানুষ উকি ঝুঁকি দেয় না। কল্যাণ লিখেছে প্রসঙ্গটা ইতি টানলাম, কারণ ভুল জিনিস শোনাটাও কিন্তু একটা ভুল। ভালো থেকো, থ্যাংক ইউ। যাই হোক কল্যাণ, আগামী বসন্ত উৎসবের ট্যাগলাইন একটা তৈরি করে দিও। ওর একটা ট্যাগলাইন দিয়েছিল 2021-এ, এবারে কি যেন নো রং, এবারে নো রং, মানে WRONG, আচ্ছা, ওকে, spelling, ওয়াও। শুধুই রং। আচ্ছা, র খন্দত্ব। বাহ। না খন্ডেত না, উ ও Wow. খন্ডেত কি করে হবে? ত হচ্ছে তো না, র না, রং বাংলা, মাঝে মাঝেই না বাংলা। আমার এই খন্দত্বটা চোখের সামনে ভাসে। কেন তুমি জানি তো না। খিরাই খ আসছে, কিছু কিউ তো আসছে না খিরাই কেন? লিখতে পারছিলাম না। কিউ আসছে না কেন? কিন্তু খিদাই লিখতে পারছিলাম না। যাই হোক, বুড়ো হলে এরকম ভুলভাল লোক শোনে। যাই হোক, যাক, তুমি নিজেকে বুড়ো বলে, এরকম বুড়ো যেন প্রত্যেকটা ঘরে ঘরে থাকে। সত্যি আমি না এই কথাটাই ভীষণ কিন্তু অবজেকশন আছে, তুমি কখনো বলো না তোমার মতো হ্যান্ডসাম মানুষ, ছোটবেলা থেকে শুনে এসেছি 50-এর পরে বার্ধক্য চলে আসে। তোমার মতো, তাহলে তোমার মতো বার্ধক্য যেন খুব তাড়াতাড়ি আসে মানুষের এত হ্যান্ডসাম হওয়ার জন্য। দাড়িটা কাটছিলাম না, দাড়িটা কাটিয়ে দিল, দাড়িটা রুমাদি কাটিয়ে দিল দিব্যি দিব্যি দিয়ে। এবারে রুমাদি দিব্যি দেয়নি, এবারে ইয়ে করো কি বলে, এবারে মাম্মাম। মাম্মাম দিব্যি দিয়েছে। এই কপিটা ঢেলে নাও। হকাই লিখেছে, আমাকে না তুমি নিয়ে জানো, জেরিদা একটা কথা বলতে পারি বুঝতে পারি না, সবার সঙ্গে মিশে যেতে পারা মানুষদেরকে গিরগিটি উপাধি দেয় কেন? এই গিরগিটি উপাধি, যে গিরগিটি উপাধি তোকে দেবে সে গিরগিটি ওয়ার্ডটা পেলে কোথা থেকে? তোর মাথায় গিরগিটি এসছে, আমার মাথায় গিরগিটি এসছে, আসেনি তো, আমরা গিরগিটির ব্যাপারে জানিই না। জানি না, আমরা গিরগিটির ব্যাপারে জানিই না। সুতরাং বুঝে নিতে হবে, সবকিছু বলতে নেই। ট্যালেন্টেড লোকেদের নিয়েই তো মানুষ আলোচনা রাইট, করে। একদম রাইট। একদম। ট্যালেন্টেড লোকেদের মানুষ কপি করে। আমরা সারাদিন আমরা brand, brand। ইউর ব্র্যান্ড। বিবেকানন্দ ছাড়া সকাল থেকে রাত অব্দি আমাদের সময় কাটে না, বিবেকানন্দ নিয়েই রানানি করে যাচ্ছি। রামকৃষ্ণ দেবের কথা সারাদিন কেউ না কেউ বলছে, যত মত তত পথ, মাটি টাকা। তার মানে কি, সেই জায়গায় সেই ব্র্যান্ডের সেই মানুষটাকেই মানুষ তার কথাটা Right. ওয়ার্ডটা কপি করে, তার দেখানো কাজ। এই যে প্রতিটা বসন্ত উৎসব বা যে কোনো ইভেন্টে আমাদের যেটা পোস্টার ছাড়ি যে আমি আসছি, আপনারা আসছেন তো, খেয়াল করে দেখ। আপনারাও এই আসুন, যে invite জিনিসটা করুন। আমি তৈরি করেছি, আজ এটার এতটা পপুলারিটি পেয়েছে যে সবাই এই জিনিসটা ব্যবহার করতে পারছে। এই যে আমি সব সময় বলি যে কোনো ইভেন্টে গিয়ে, যে কোনো জায়গায় গিয়ে 5টা কন্ট্যাক্ট তুলে নিয়ে আসবে। যে কোনো জায়গায় গিয়ে 5টা, বাড়ি থেকে বেরোলে 5টা কন্ট্যাক্ট তুলে নিয়ে আসতে হবে।
তুলে নিয়ে আসার সময় কারোর সাথে যখন আলাপ হবে তার সামনে গিয়ে একটা সেলফি তোলো, তাকে গিয়ে বলো স্যার আপনার সঙ্গে একটা সেলফি তুলবো, তাতে সে অনার হয়, সে অনেক বেশি সম্মান পায়। তার সঙ্গে একটা সেলফি তুললাম, সেলফি তুলে সেই ছবিটা দিয়ে সেভ করলাম। এই যে এটা আমি 2014-15 সাল থেকে এই যে পরম্পরাটা শুরু করেছি, আজকের ডেটেও প্রতিটা মানুষ কিন্তু অ্যাভারেজ যারা জানে তারা কিন্তু এটাকে ফলো করছে। কারণ কি, এক হচ্ছে তোর সাথে আমি একটা সেলফি তুললাম মানে তোকে আমি এটা অনার দিলাম, রাইট। সেকেন্ড হচ্ছে তোর ছবিটা দিয়ে যখন আমি নামটা সেভ করলাম তুই আমার সারা জীবন মনের মনিকাঠায় বন্দি হয়ে গেলি। একদম। ওই ছবিটা যখন তোকে দিলাম তোর হোয়াটসঅ্যাপে, তখন তুই ওই ছবিটা দিয়ে তোর ফোনেও সেভ করলি, হয়তো তোর সাথে কিন্তু কানেক্টেড হয়ে গেল। রাইট। কানেকশন তৈরি করার জন্যই হ্যাশট্যাগ জেরিবুড়ো জন্মেছে। আর এই কানেকশনের জন্যই আজকে এই জগৎটা রোটেট হচ্ছে, ভালোভাবে হোক খারাপভাবে হোক। কন্টিনিউ। আচ্ছা, আমি ভীষণ ওখান থেকে এক্সাইটেড আমি একটা অ্যানাউন্সমেন্ট করবো বলে। হয়তো আমি এই কথাটা বলার পরে এটাও তোমার সেই ওরকম কপি হবে আর কি, Copy কপি হোক। পেস্ট। ভালো জিনিসই তো কপি হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা তো চাই হোক। দিল থামকে बैठो সব। প্রত্যেক বছরের মতো আগামী বছর মানে নেক্সট ইয়ার 2024-এ বসন্ত উৎসব আমরাও করছি এবারে দুদিন হচ্ছে, 23-24। মা দুর্গা সব ঠিকঠাক ঠিক থাকলে থাকলে এবছর দুদিন 23-24 মার্চ অবভিয়াসলি তো হচ্ছে। কিন্তু তার আগে একটা চমক আছে যেটা অ্যানাউন্স করতে যাচ্ছি। 2 জানুয়ারি 2024 আমাদের বসন্ত উৎসবের মাঠে, যেখানে আমরা বসন্ত উৎসব করি, সেখানে আমাদের খুঁটি পুজো হবে। লাইক দুর্গা পূজা, যেরকম দুর্গা পূজা হওয়ার আগে খুঁটি পূজা হয়, আমাদেরও বসন্ত যে কোনো উৎসব শুভ কাজের শুরু একদম। যেমন একটা তৈরি করতে হয়, সেরকম বসন্ত উৎসব আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির একটা মান, একদম যেটাকে আমরা বাঁচিয়ে রাখার জন্য সারা বছর চেষ্টা করি। এই বসন্ত উৎসব থেকেই ওর সাথে আমার আলাপ, এই বসন্ত উৎসব থেকেই ফ্যাশন ইন্ডাস্ট্রির রোটেশন শুরু। সেই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এবছর আমরা একটা নতুন প্রকল্প চালু করলাম, সেটা হলো কন্টিনিউ। খুঁটি পুজো হবে 2 জানুয়ারি। অ্যান্ড আমাদের পরিবার মানে আইটার পরিবারের তরফ থেকে সবাইকে আমন্ত্রণ জানালাম, সবাই আসুন। 3টে থেকে 6টা আমাদের ওখানে পুজো হবে এবং সবাই আমরা থাকবো। সবাই আসুন। নতুন একটা জিনিস আমরা সংযোজন করেছি, মানে খুব ভালো লাগবে আপনারা এলে। মিষ্টি মিষ্টি নিয়ে আসতে বল। এক্ষুনি বলবে তুমি মিষ্টি খাওয়াবে। যাই হোক, সবাই আসুন আমাদের সঙ্গে। যেরকম সবাই এসে আমাদের বসন্ত উৎসবটাকে সাফল্য মণ্ডিত করেন। বাংলাটা ভীষণ টাফ এই রকম ভাবে, আসলেই বাংলাটা কিন্তু সত্যি খুব টাফ। আমাদের সঙ্গে থাকেন আপনারা প্রত্যেক বছর, তো চাইবো যে এবছরও আসুন, সবাই আসুন এবং খুঁটি পুজোর দিন অবশ্যই আসুন, আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন। আমাদের ভীষণ ভালো লাগবে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর সাথে সবাই অল্প একটু মিষ্টি নিয়ে আসবে। না, মিষ্টিটা কি লাড্ডু আনবে না রসগোল্লা আনবে না সোনপাপড়ি আনবে? মিষ্টি আনবে। মিষ্টি, তারপর দেখবে নকুলদানা নিয়ে আসলো, নকুলদানাটাও মিষ্টি। প্রেস্টিজ কলকাতা বসন্ত উৎসব, এখানে যে কেউ আসতে পারো, সবাই আসতে পারো, ফ্যাশন ইন্ডাস্ট্রি রিলেটেড যে কেউ আসতে পারো, তাদের পরিবার আসতে পারো, বন্ধুরা আসতে পারো, বাট এলে মিষ্টি নিয়ে এসো। না, মিষ্টি মানে কিন্তু নকুলদানা চিনি আনলে না। চলবে না, নট অ্যালাউড চিনি, নকুলদানা নট অ্যালাউড, বাতাসও নট অ্যালাউড। সেটা আনতে গেলেও তাকে কিন্তু ব্রেন খরচা করতে হবে, যে আমি ওখানে যাব, ওখানে আমাকে নকুলদানাটা নিয়ে যেতে হবে, নকুলদানাটা কিন্তু তাকে মনে করে কিনতে হবে এবং সেই সময় দিতে হবে। তখন কিন্তু এই 2 জানুয়ারি 2 জানুয়ারিটার জন্য কিন্তু রিলেশন পুজো, বিল্ড হবে। yes, সেখানে সে যে ভাববে বসন্ত উৎসবটা নিয়ে, সেখানেও কিন্তু রিলেশন বিল্ড আপ হবে। কারণ একদম পুজোতে কিন্তু নিখুঁতিও লাগে আর এই যে সাদা সাদা ক্ষীর কদমও লাগে। হ্যাঁ, নিকুতি আনলে চলবে, নিকুতি আমি ভীষণ ভালোবাসি। ও আচ্ছা, ওই জন্য চলবে। নকুলদানা খাবো না, নিকুতি হলে একটা খেতে পারি। নিখুঁতির আরেকটা নাম আছে, কি বলতো? কি? চমচমের বাচ্চা। আমি বলছি আচ্ছা।
ছন্দ মেলানো হচ্ছে। নিকো থেকে চমচমের বাক্সের মতো দেখতে না? এতটা গভীরভাবে ভেবে দেখিনি। এনার মাথা থেকেই বের হয়েছে। আমার একটা 2020 একটা পোস্ট, তখন লকডাউন চলছে, তখন রোজ রাত্রিবেলা এরকম 7টা 8টা হ্যাঁ, থেকে 9টা ঘুরে ঘুরে আসে। লাইভটা করতাম। একদম। তো তারপরে রোজ একটা করে খুব মজার কথা লিখতাম। হ্যাঁ, হঠাৎ একদিন তারপরে? আমি লিখেছিলাম ল্যাংচা অসভ্য মিষ্টি। আর কিচ্ছু লিখিনি। এখনো ঘুরে আসে। আর কিছু লেখার দরকারও নেই। এবার তো কমেন্টে ঝড় উঠেছে, কমেন্টে ঝড় উঠেছে। তখন তো মোটামুটি মার্কেট সবাই বসা, ফোন নিয়েই সবার সময় কাটে। সেই। উরি বাপ রে এখন বাপ, তো কমেন্টে ঝড় হয়ে গেছে। আর নিচে কমেন্টের ঝড়। মানে আমি 2 তুই ঘন্টা ভাববি। ফোনে কথা বলছিলাম। সত্যি। ল্যাংচা একটা অশুভ মিষ্টি। 2 ঘন্টা পরে দেখলাম কথা মানে লাইভ, মানে লাইন পড়ে গেছে কমেন্টসে। সেই। সবাই একটা করে ছবি দিচ্ছে, কেউ বেকা তেরা লম্বা। ও মাই গড। গম্ভীর আলোচনা করতে তো সবাই পারে, মজা করতে গেছে। রাইট রাইট, মজা একদম করতে ঠিক, গেছে। একদম ঠিক কথা। গম্ভীরের মধ্যে একটু জাস্ট রিফ্রেশ হওয়া। এবার বল, বলো। ভালো এমন কিছু বল আচ্ছা, হ্যাঁ। যেটাতে আজ সকালের তোর ওই কলের রেকর্ডিং, ওই তোর মেসেজটার মতন একটা খুব ভালো কিছু বল। একদম, আমি তোমাকে এটা নিয়েই বলছি। আগে প্রথমে বলি যে আমি যে মাস কমে ছিলাম, পোস্ট গ্রাজুয়েশন করেছি, তো আমার যিনি মেন্টর ছিলেন, মানে আমি যেহেতু একটা খুব ডিপ্রেশনের ফেজ থেকে মাস কমটা করতে গেছিলাম, তো তখন ওনাদের যে মানে ইন্সপিরেশন বা মোটিভেশনটা, যেটা আমার কাছে মানে মোর দ্যান মেডিসিন কাজ করেছে। বাহ, তো তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। যে আমি তোমাকে আজও বললাম যে তোমরা যারা আমার মেন্টার্স আছো তাদের কথাগুলো আমি রিক্যাপিচুলেট করি এবং মনে করি যে দে আর দ্য ইনকারনেশন অফ গড। যে যারা আমাকে ভগবান তো সরাসরি বলে না, কিন্তু তোমরা সরাসরি বলো, উপদেশ দাও, সেটা নিয়ে আমি চলি। এটা হলো 1 নম্বর। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যেহেতু আমি এখন করছি কাজ, আমার জার্নি শুরু হয়েছিল আইগ্ল্যাম থেকে, আমার প্যাজেন্ট, আরে ঠিক বাবা। আছে। তো দেবযানী মিত্রা ম্যাম, শি ইজ ওনার অ্যান্ড আওয়ার মেন্টর অলসো, আই রেসপেক্ট হার আ লট। তো সেই দেবযানী ম্যামের আইগ্ল্যাম থেকে আমার জার্নি শুরু হয়েছিল প্যাজেন্টের। তো আমি ওখানে টাইটেল হোল্ডার ছিলাম মিসেস ইন্টেলিজেন্ট, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। তো সেখান থেকে জার্নি শুরু হয়েছিল, কিন্তু একটা টোটাল একটা ভালো প্ল্যাটফর্ম পাওয়া, মানে যেমন আমি কাজ করতে চাই যেরকম জায়গায়, ইট ওয়াজ জাস্ট লাইক দ্যাট। এভরিথিং ওয়াজ ভেরি প্রফেশনাল অন আ হায়ার স্কেল অ্যান্ড একটা খুব ব্র্যান্ডের সাথে আমি প্রথমে আমার জার্নিটা শুরু করেছি। তো মাই হার্টফেল্ট থ্যাঙ্কস গোজ টু আইগ্ল্যাম ফর গিভিং মি দিস অপরচুনিটি। এটা হলো 1 নম্বর। এরপরে আমি আরেকজনের কথা বলতে চাই যে আমি অরিফ্লেমের সাথে যুক্ত আছি। অরিফ্লেমের অ্যাজ আ ব্র্যান্ড পার্টনার আমি কাজ করছি। বাহ বাহ। তো আমার ব্র্যান্ড ম্যানেজার, মানে আমার সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার হচ্ছেন শর্মিষ্ঠা ব্যানার্জি ম্যাম এবং দেবলীনা মুখার্জি ম্যাম। দে বোথ আর মাই মেন্টার্স অলসো। অ্যান্ড ঠিক তোমার মতো শর্মিষ্ঠা ম্যামও কিন্তু আমাকে রেগুলারলি যখন ইন্টারাকশন হয়, উনি কিন্তু আমাকে মোটিভেট করেন, ইন্সপিরেশনস দেন, এই সমস্ত টিচিংস দেন। তো ওনাদের একটা প্রোডাকশন হাউস আছে যেটা হচ্ছে ডিএস প্রোডাকশন হাউস। তো তাদের একটা পুজোর আগে একটা প্যাজেন্ট হয়েছিল, যেখানে আমি পার্টিসিপেট করেছিলাম মিসেস ক্যাটাগরিতে। তো এবং সব থেকে মজার একটা ছোট্ট ইনসিডেন্ট বলছি, সেখানে বলা হয়েছিল স্পোর্টস রাউন্ড থাকবে, ঠিক আছে। এবং আগের দিন অবধি আমার কোনো ঠিক ছিল না, কারণ আই ওয়াজ রিমেন বিজি উইথ মাই আদার ওয়ার্কস এন্ড অল। তো আমি ভাবলাম কি করব, মানে আমি বকুনিও খেয়েছি যে যেহেতু রিহার্সালের দিন আমাকে বলা হয়েছিল সব স্পোর্টস ওয়্যারগুলো যে যা করবে সেটা নিয়ে আসবে, তো আমি নিয়ে আসিনি, সত্যি কথা বলতে আমি নিয়ে যাইনি, তো আমি ঝাড়ও খেয়েছিলাম। কিন্তু যে বাড়িতে গিয়ে দেখলাম যে আমার কাছে একটা পুরনো ক্যারাটের ইউনিফর্ম ছিল, ঠিক আছে। তো আই ব্রট দ্যাট আউট। আমি ওইটা পরে ক্যারাটে জানিস নাকি? না, কিছু জানি না, আই ওয়াজ আ বিগ জিরো। তুই যদি ক্যারাটে কিছুটা জানিস, জানি। এক্ষুনি যদি একবার বাই চান্স বলে ফেলতিস, আমি গ্যারান্টি ছিলাম। আমি কিন্তু কিছুটা তোর কাছে জানি, আমার তোর কাছে ইউনিফর্মটা এখনো এখনো কল আছে। আসতো না। আমি কিন্তু জানি না, কিন্তু ব্ল্যাক বেল্ট নই, বাট আমি কিছুটা জানি, ইউনিফর্মটা এখনো আছে। মাল্টি ট্যালেন্টেড। ক্যারাটে জানিস? ইও মানে আমি পা জানি, কতটা তুলতে পারিস? এখানে তুলে দেখাতে পারবো না, আমি এটা পরে আছি। তো সেইটা করে আমি কিন্তু ওইখানে স্টেজে করেছিলাম, ঠিক আছে। এবং আই ওয়াজ সিলেক্টেড অ্যাজ দ্য টপ 5 মডেলস অ্যামং ওয়ান অফ দেম। তো এটার জন্য যে আমি থ্যাঙ্কফুল সেটা নয়, বাট ওই আগেন ওই যেটা আমি পছন্দ করি, দেয়ার প্রফেশনালিজম, দেয়ার অ্যাটিটিউড, দেয়ার বিহেভিয়ার, দেয়ার কনসার্ন, দেয়ার কাইন্ডনেস, এভরিথিং, ইটস আ মিক্সচার অফ অল দিস থিংস। তো সেটা আমি ওখানে পেয়েছি। বাহ। লাস্ট শোতে আমি ওনাদের দেখেছি, মানে একদম, সামনে থেকে ভীষণ তো ভালো। খুবই ভালো মানুষ। তো আমি ডিএস প্রোডাকশন হাউসকে এবং শর্মিষ্ঠা ম্যাম, দেবলীনা মুখার্জি ম্যামকেও থ্যাংক ইউ জানাতে চাই। বাহ। এই যে নাম মনে রেখে তাদেরকে সামনে আনা, এটা কিন্তু
মানুষের জীবনে খুব দরকার। রাইট। কারোর থেকে তুমি যদি এতটুকু উপকার পাও না, তাকে যদি তুমি না ভুলো, ভগবান তোমাকে কখনো কোনো দিন কোনো জায়গায় আটকাবে না। আর উপকার পেয়ে তুমি উপকার পাওয়ার পর যদি তাকে ভুলে যাও, ভগবান এমন তোমাকে ট্র্যাপে ফেলবে রাইট। যে সেই মানুষটাকে তোমার কোনো না কোনো ভাবে দরকার পড়বে। ঠিক। মানে সত্যি আমি মানে মাঝে মাঝে একটু ডিপ্রেশনে আমিও চলে যাই, আমি লোককে জ্ঞান দিতে দিতে আমিও ডিপ্রেশনে চলে যাই। গতকালকে এমন একটা ইনসিডেন্ট ঘটলো, যে ইনসিডেন্টটাতে যে মানুষটা আমাকে বিভৎসভাবে ঠকিয়েছে, সেই মানুষটার জন্য, সেই মানুষটাকে ফোনে পাওয়া যাচ্ছে না বলে আমার কাছে সেই মানুষটার জন্য একটা কল এলো। আচ্ছা। কল এলো যে ওনাকে যোগাযোগ করতে বলুন, তাহলে কিন্তু আগামীকাল এই সময়ের মধ্যে ওনার এই প্রবলেম হতে পারে। আচ্ছা। ওনার ফোন সুইচ অফ, সত্যি তার ফোন সুইচ অফ ছিল। আমি তাকে ফোন করার চেষ্টা করলাম, ফোনে তাকে পেলাম না। তো তার অনেকগুলো নাম্বার ছিল, তার ড্রাইভারের নাম্বার সব ছিল। ড্রাইভারকে কল করে ওনাকে কানেক্ট করতে পারলাম। তো হঠাৎ করে মাথার মধ্যে একটা শয়তানি ঘুরে গেল। সে যখন আমাকে জিজ্ঞেস করেছে কলটা কোথা থেকে এসেছিল, বললাম তোমার ডিসপুট কজনের সাথে চলছে? সে বলছে এখানে চলছে, ওখানে চলছে, ওখানে চলছে, ওখানে চলছে। বললাম সব জায়গায় কল করে কার সাথে তোমার ডিসপুট চলছে ব্যাপারটা মিটিয়ে নাও এবং তুমি এই প্রবলেমটা সলিউশন করো। আমাকে বলছে না তুমি বলো, তুমি বলো, প্লিজ তুমি বলো। আমি তখন তাকে একটু রেগে গিয়ে বললাম যে তুমি আমাকে যে ঠকিয়েছো তার জন্য আমি তো তোমাকে ঠকাইনি, বাট আজকে আমার কাছে গেম এসছে, আমি তোমাকে বলবো না যে কে ফোন করেছিল, তুমি তোমার 7টা ডিসপিউট থেকে সেই ডিসপিউটটা বার করে নাও। বলার পরে আমার মিসেস ওইখানে বসে, আমি ওখানে শুয়ে কথাটা বলেছি। তারপর থেকে আমার অস্বস্তি হচ্ছে যে একটা মানুষকে আমি সুযোগ নিয়ে নিলাম, অস্বস্তি হচ্ছে। 11:30 12:15 বাজে, তখন অস্বস্তি হচ্ছে। সিনেমা দেখতে বসেছি, আমরা রোজ রাত্রিবেলা একটা সিনেমা দেখতে বসি। রাত্রিবেলা সিনেমা দেখছি, একটা সিরিজ দেখছিলাম কি রেলওয়ে জংশন না রেলওয়ে ম্যান, এটা রেলওয়ে ম্যান বলে একটা সিরিজ দেখছি আমরা নেটফ্লিক্সে। তো সেটা দেখতে দেখতে আমি আমার শেষ পর্যন্ত রুমা দিকে বললাম, এই রুমা শোনো না, আমার না খুব অস্বস্তি হচ্ছে। শুধু এইটুকুনি বলেছি। এটাই হচ্ছে হাড়ি সরা একরকম বলে আমাদের সবাই, এটাই আমাদের কেমিস্ট্রি। রুমাদি বলছে আমারও। এর বেশি কিন্তু আমাদের মধ্যে কোনো কথা হয়নি। বললো বলে দাও। দেন আমি আমার ফোন থেকে তাকে ওই রাত্রিবেলা তাকে আমি মেসেজ করে দিলাম। এই যে তাকে আমি মেসেজ করলাম, মেসেজটা করে দিলাম তাকে রাত্রিবেলা। দেখাও আমাকে। আমি লিখেও দিলাম এখান থেকে তোমায় ফোন করেছিল, মিটিয়ে নাও, আমি তোমার মতো না তাই জানিয়ে দিলাম। তার মানে তার কিন্তু আমার পর্যন্ত আসার কোনো দরকার ছিল না। আর সে কিন্তু জানে যে এই লোকটাকে আর আমার দরকার নেই। যাই হোক, এই দুটো কমেন্টস পড়ি, তারপরে বাকি আনন্দটা বলবি। রনিতা লিখছে খুব আনন্দ পাচ্ছি এই লাইভের মধ্যে দিয়ে। থ্যাংক ইউ রনিতা। সেনগুপ্ত, ঋতুপর্ণা, উষিতা দি লাইভ শেষ হওয়ার আগে একটা গান গাইতে হবে। একদম একদম। হ্যাঁ হ্যাঁ, একদম গান গাইবে। যাই হোক, এবার উষিতা, এবার বল ফ্যাশন ইন্ডাস্ট্রিকে নিয়ে কতটা এগোতে চাস? তোর প্রফেশনে থেকে, তোর এক্স প্রফেশনে থেকে আমাদের এই প্রফেশনটাকে আরো কতদূর নিয়ে যেতে চাস, এবং আমাদের ফিউচার যারা আমাদের মানে ফিউচারের যারা আমাদের স্টার্ট, তাদের জন্য কি মেসেজ তোর তরফ থেকে? এগোতে চাই বলতে আমি কিছু কাজ করতে চাই, যেমন আমি কিছু মুভিজে কাজ করতে চাই, ঠিক আছে, কিছু চ্যালেঞ্জিং রোলসে আমি কাজ করতে চাই। আমি ঝগড়াটে জেঠিমা না, ঝগড়াটে জেঠিমা ঠিক নয়, মানে খুব মানে যেটা আমরা নরমালি নই, আমি তার বাইরে গিয়ে কিছু করতে চাই। এটা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং। হ্যাঁ, তো সেটাই আমি চ্যালেঞ্জটা ফেস করতে চাই। আমি একবার করেছিলাম, ক্যারেক্টারের বিপরীত একদম আমাকে দিয়েছে, বলছে এ কি করে করবে, মানে এর চা ক্যারেক্টার একদম অপোজিট। তাই ভালোই করেছিলাম। মানে তাকে কাজের মাসির রোল দেওয়া উচিত, বলছিস তো? আমি ভীষণ কাজ করি, এই জন্য তোকে কাজের মাসির রোল দেবে না। অলরেডি প্রত্যেকদিন করতে থাকি। আর
কিছু শুটস আমি যেটা করতে চাই, কিন্তু শুটস যদি শুটের দিকে বলতে চাই তাহলে কিন্তু আমি ওই রেগুলার শুটসেই সীমাবদ্ধ থাকতে চাই। ওই টিপিক্যাল বোল্ড আর ইয়ে আমি এগুলো করতে পারবো না, মানে আমার তাহলে হবে না, এটা আমি বলে দিলাম, মানে অনেস্ট কনফেশন আমার। একটা কথা বলবো দি, একটুখানি ইন্টারাপ্ট করে। যেটা পারবি না বলে মাথায় সেট করে নিয়েছিস না, একবার ভেঙে দেখ। ইউ আর ড্যাম ভয়টাকে ইউ আর না, ড্যাম হট। বোল্ড মানে Bold এখানে বলে কোনো কিন্তু খারাপ না, কিছু না। বোল্ড না, মানে সেটা কিন্তু নয়, পোশাক মানে- খোলা, পোশাক না, খোলা না, মানে কিন্তু পোশাক বোল্ড খোলা নয়, বলে নয় সেটা, Expression. expression। বোল্ড মানে অনেকেই বোঝে কি জামা কাপড় না খোলা। না সেটা Not that. নয়। তো আমার সেই জায়গাটা জানি না, নিশ্চয়ই Go ahead. করতে পারবো হয়তো, আমি এত আছি, মোটিভেট আমি করলে আছি, আমি নিশ্চয়ই আমি করতে আছি, পারবো। আমি আছি। বলছি তো আমার মেয়ে যখন প্রথম শুট শুরু করেছে তখন আমার মেয়ের মনোকিনি পড়ার ছবি দেখে আমি বলছি এটা আমার মেয়ে, এ তো কোনো বিদেশি সেলিব্রিটি ছাড়া কেউ হবে না, এত সুন্দর লাগছে ওকে। সেই ছবিটা দিয়ে আমাকে কোনো একজন নেগেটিভ কিছু বলল, এইটা আপনার বাড়ির শিক্ষা, এটা আপনার বাড়ির শিক্ষা। আলাম আমার মেয়ের মতন এই রকম পোশাকে ক্যামেরার সামনে 100 Right. লোকের সামনে দাঁড়িয়ে দেখানোর মতন লোক আপনি খুঁজে দিন, একদম। আপনি খুঁজে দিন। আর অ্যাকচুয়ালি কিছু anchoring-টা- কিছু মানুষ আছে যারা প্রফেশনটাকে প্রফেশনের না, জায়গায় রাখতে নেয় পারে না, না। রাখতে পারে আচ্ছা, না। ক্যামেরার তুই সামনে anchoring- ক্যামেরার anchoring-ও করিস? হ্যাঁ, আমি আরে anchoring- বল, সে কি রে? ভীষণ ভালো, ভীষণ ভালো anchoring করে। অ্যাঙ্কারিংটা করি, ভীষণ স্টেজ ভালো পারফরমেন্স anchor, যেগুলো ভীষণ ভালো থাকে, মানে যেগুলো কর্পোরেট ইভেন্টস থাকে বেসিক্যালি সেগুলোতেই করি, পুজোর সময়তেও করি টুকটাক দুর্দান্ত। অ্যাঙ্কারিং। অ্যান্ড এখন ফ্যাশন যেগুলো হয় প্যাজেন্টগুলো সেগুলোও করি টুকটাক অ্যাঙ্কারিং, প্লাস ভয়েস ওভার আর্টিস্ট হিসেবেও আমি কাজ করি। মানে রিসেন্টলি আমি একটা করেছি যে গুগল, আমাদের যে গুগলের যে আমাদের ভয়েস যেটা থাকে না গুগলের, তো সেটাতে আমি কাজ করেছি। যে মানে অনেক সময় হয় না সব বাংলা তো গুগলে থাকে না, এটা ওয়াজ আ টিপিক্যাল বেঙ্গলি থিং, মানে আমার মানে দাঁতগুলো মনে হচ্ছিল খুলে পড়ে যাবে আর কি। অ্যান্ড ওদের এত সিকিউরিটি প্রোটোকলটা বেশি যে মানে ওরা যে আমি যে কোন জায়গায় ভুল হচ্ছে সেটা কিন্তু ওরা আমাকে মানে পুরোটা শোনাচ্ছে না, জাস্ট যেইটুকু পার্ট ভুল করেছি সেটুকু শুনে আমি ওই মানে স্টুডিওতে মানে আর কি ওইটুকু কারেকশন করেছি। মানে আমি যে স্পিচটা ডেলিভার করছি যেটা রেকর্ড হচ্ছে সেটা ইভেন আই ডু নট হ্যাভ দ্যাট অথরিটি টু লিসেন ইট ওয়ান্স এগেন, দ্যাট মাচ প্রিভেসি দে মেনটেন, সেটা করেছি। ওইটা আমি কাজটা করতে চাই ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে, অ্যাঙ্কার হিসেবে থাকতে চাই। আর আমি যেটা আমি বললাম যে আমার যেটা ভালো লাগার কাজ একটা, যে আমার মাইন্ডসেট বা লাইফ কোচ হিসেবে আমি কাজটাকে এগিয়ে নিতে যেতে চাই। আর যদি সাথে সুযোগ পাই তাহলে যেগুলো ব্র্যান্ড প্রমোশনস হিসেবে যেগুলো কিছু লাইভস যেগুলো থাকে না, অনেক সময় অনেক থাকে না যেগুলো অনেক প্রতিষ্ঠান থাকে, শাড়ির দোকান বা কিছু যেগুলো অর্গানাইজেশন থাকে লাইক সেগুলোতে অনেক সময় প্রোমো করে না, লাইভ প্রোমো যেগুলো, আমি অ্যাজ দেয়ার মডেল সেটা করতে চাই। তো যারা আমাদের লাইভ দেখছে সেরকম যদি অর্ষিতাদির জন্য অপরচুনিটি থাকে তো অবভিয়াসলি আমি বলবো যে থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই থ্যাংক ইউ। আর ফিউচারে যারা আসবে তাদেরকে আমি বলবো ডেফিনেটলি আসো, ডেফিনেটলি, কিন্তু মাইন্ডসেটটাকে ঠিক রাখবে আর কি করবে কাদের সাথে কাজটা করবে সেটা ঠিক রাখবে, যে ভালো মন্দের যে জাজমেন্টটা সেটা কিন্তু খুব ক্ল্যারিটি নিয়ে এলে তবেই কিন্তু ঠিক ঠিক কাজ করতে পারবে। যত দিন যাচ্ছে না আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির ছেলেমেয়েরা অনেক বেশি মানে ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছে, রাইট, আমি দেখছি তো অনেক বেশি। আগে যেমন মানে কম্প্রোমাইজ করতে বললেই কম্প্রোমাইজ চলে যেত, এখনকার ছেলে মেয়ে যেগুলো আসছে না তারা অনেক বেশি ইন্টেলিজেন্ট, উচিত, অনেক বেশি তবেই তারা স্টেবল হতে পারবে কারণ ফিউচারে। এই সোশ্যাল মিডিয়ার জগৎটা, ফোনের এই জগৎটা দেখে দেখে না সবাই কিন্তু শিখে যাচ্ছে যে আমাদেরও কিভাবে এগোতে হবে, সব জায়গায় কাজ করতে হবে, কোনো দল নেই, কোনো ক্লাব নেই, কোনো প্রতিষ্ঠান নেই, যেখানে খুশি কাজ করো, প্রতিদিন বলি এটা, বাট সম্মান নিয়ে। একদম, আমিও সেটাই বলতে চাইছি যে মানে সেটা যেন না। একটা কথা আমি দেখেছি যে এতগুলো বছরে জেডির কথাই বলছি, যেটা সবাইকে বলে থাকে, সেটা অনেকদিন আগেই আমাকে বলেছে যে এখানে আইটাতে আমি অ্যাডমিন হিসেবে আছি মানে যে কারোর সঙ্গে কথা বলতে পারবো না বা কারোর সঙ্গে কাজ করতে পারবো না, এটা তুমি আমাকে বলেওছি যে এটা কোনোদিন কিন্তু যেটি আমাকে রোকটোক করেনি। অনেকেই আইটার অ্যাডমিন মানে একটা অন্যরকম ভাবা, কিন্তু জেডি আমি বাই হার্ট বলছি কোনোদিন কিন্তু আমাকে বলেনি যে এই মানুষটার সঙ্গে, ইনফ্যাক্ট আমাদের সম্পর্কে যারা নেগেটিভ ভাবে বা জেডির সম্পর্কে নেগেটিভ বলে তাদের সঙ্গে পর্যন্ত আমাকে কিন্তু কথা বলতে আটকায়নি।
আমি ফ্রিল্যান্স, আমি যে কোনো কারোর সঙ্গে কথা বলতে পারি, আমার যে কোনো কারোর সঙ্গে দেখ, কাজ করতে পারি। সত্যি কথা বলতে এর পেছনে একটা সবাইকেই বলে। এর পেছনে একটা ইন্টেলিজেন্সি কাজ করে। সেটা হলো শত্রুপক্ষ অলওয়েজ যাদের পেছনে লাগে না, তাদের লোকগুলোকে তারা কিন্তু এক্সট্রা একটা সম্মান দেয় বাই ডিফল্ট। By By default। না, এখনো পর্যন্ত আমাকে অসম্মান কেউ করেনি। না, মানে এক্সট্রা সম্মান দেয় মানে কি? সামনে তো তুমি অন্তত। আইটার অ্যাডমিন মানে তুমি মার্কেটের একটা লেভেলে আছো। তোমাকে যেমন আমি আমার কথা বলছি, আমি জীবনে আমার অফিসে কোনো একটা অফিসে গেছি, সেখানে গিয়ে একটা খুব দারুণ একটা মেয়েকে দেখলাম। মেয়েটা এত সুন্দর কথাবার্তা, এত সুন্দর স্পিচিং করছে, এত সুন্দর ড্রাফটিং করছে। আমি মেয়েটার যেন তেন প্রকারণে মেয়েটার ফোন নাম্বারটা নিয়ে চলে এলাম। পরে মেয়েটাকে এসে অফার করলাম যে আমি তোমাকে এই টাকায় এই কাজ দিতে চাইছি, তুমি কি করবে? তার মানে কি, ভালো মানুষকেই তো লোকে টানে। আর এই যে আমাদের যে জগৎটা, এখানে এ ওকে টানবে, ওকে টানবে, এগুলো চলতেই থাকবে। না, অনেকে আবার অ্যাভয়েডও করে, অনেকে অ্যাভয়েডও করে। এই অ্যাভয়েড যে করে না, এই অ্যাভয়েড করার ব্যাপারটা না আস্তে আস্তে আসছে, কারণ মানুষ দেখছে। আমি লাস্ট 9 মাসের কথা বলছি না, লাস্ট 9 মাসে মার্চের বসন্ত উৎসবের পরে একটু রেস্টে ছিলাম। তারপরে প্ল্যান করছিলাম যে আমরা ওই ইয়েতে যাবো, কি নাম যেন, ওই দার্জিলিং, সিল্ক রুট, কালিম্পং না কি যেন, সিল্ক রুট বোধহয়। সিল্ক রুট তো পরে ঠিক করলাম, গ্যাংটক, আমরা গ্যাংটক যাবো প্ল্যান করছিলাম। এর মধ্যেই আমার লাইফের সব থেকে বড় ইনসিডেন্ট, আমার জেলে যাওয়া, যে আমি প্রাউডলি বলছি এখন, জেলে যাওয়া। তো প্রাউডলি না হওয়ার কিছু নেই, কি বলছি যে ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য প্রথম বিপ্লবী আমি, যে জেল খেটে এসেছে। ভালো কাজ করব, লোকের কম্প্রোমাইজ আটকাবো, লোককে কারোর সাথে কম্প্রোমাইজের জন্য সেটাকে বিছানায় ডেকে নিয়েছে, সেখান থেকে তাকে আটকে দেবো, তুলে নিয়ে আসবো। ভাই আমাকে কেস দেবে, কাকে দেবে? আমার এগেইনস্টে একটা কেস দিয়েছে কত জানেন? মানে 21 আইনের মতো আর কি ব্যাপারটা। আমার এগেইনস্টে কেস দিয়েছে, আমি একটা মেয়ের হার্ট স্ন্যাচ করেছি। তার গলায় একটা সোনার হার্ট ছিল, তাকে আমি হার্ট স্ন্যাচ করেছি। আমি একটা বাচ্চা মেয়ে, মানে আমার ছেলের থেকেও ছোট সে, আমি একটা মেয়েকে মানে মিসবিহেভ করেছি, তাকে লুজ স্টপ করেছি, তাকে মারধর করেছি, এবং তাকে অ্যাটেম্প টু বাকিটা করার চেষ্টা করেছি। আচ্ছা, আমি এখানে, তুমি বলো, তারপরে আমি কিছু বলবো। বাট আলটিমেটলি আমি যখন লকআপে রয়েছি, 4 দিনের দিন আমি শুনতে পেলাম একটা লাইভে সেই বাচ্চা মেয়েটি অন লাইভ বলে দিয়ে দাও যে না, আমাকে লাস্ট জেডিদার সাথে আমার দেখা হয়েছে 26শে ডিসেম্বর 2022। তারপর থেকে জেডিদার সাথে আমার দেখা হয়নি। না 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 না, জেডিদা কখনো আমাকে এসব কিছু করেনি, এসব কিছু হয়নি। আমার লয়ার ওই পোরশনটাকে কেটে নিয়ে গিয়ে কোর্টে জজের সামনে দেখিয়ে আমাকে রিলিজ করিয়েছিল। একটা কথা বলবো এবার, একটা কথা এবার আমি বলবো এখানে। এটা দেখার বা শোনার পরে অনেকেই হয়তো, এটা লাইভটা তো অবশ্যই এদিক ওদিক যাবেই অবভিয়াসলি। আমি বিশেষ করে আমি আছি এখানে না, তো এটাও যাবে। আমি চাই যে এটা যাক, আমি এই জন্যই আমি বলবো, দেখুক সবাই দেখুক। আমি এখন আমি বলবো সেটা, আমি যেটা বলবো সেটা অন্তত এইটা শুনুক একসঙ্গে দেখতে পাবে প্লিজ। যেটি আমি এখন যেটা বলবো সেটা আমি চাই যে সেটা এই পার্টটা বিশেষ করে সবাই দেখুক। তোমার এগেইনস্টে আমি শুনেছি, আমাকে বলেছে, জানি না এটা আর কোথায় কোথায় গেছে বা কিছু, তুমি কিছু মেয়েকে রেপ করেছো। শেষ করতে দাও। তুমি কিছু মেয়েকে রেপ করেছো, সেটা কখন বললো? যখন তুমি লকআপে। ভাই যখন রেপটা করেছিল তখন গিয়ে কেন এফআইআরটা করেনি? তখন ঘুমোচ্ছিল, মজা নিচ্ছিল। আমার খারাপ কথাটা বলতে খুব মানে আটকাচ্ছে, তবু আমি বলছি, তখনই কি সব মেয়েগুলো গর্ত থেকে ফুরে এলো? তখন তাদের, হ্যাঁ এটা হতে পারে যে তখন হয়তো বলবে যে রেপ করেছে, তখন মান সম্মানের ভয় বলেনি বা কিছু। ভাই হঠাৎ করে মান সম্মানটা যখন লকআপে মানুষটা ঢুকলো, তখন তাদের মান সম্মানের কথা মনে পড়লো না? তখন মনে হলো যে সে আমাকে রেপ করেছিল? যখন রেপটা করছিল তখন কোথায় ছিল তারা, সেই মেয়েগুলো? জোর করে যদি তুমি করে থাকো তাহলে রেপ করেছো মানে দেন অ্যান্ড দেয়ার ওখান থেকে বেরোবে, থানায় এফআইআর করবে। কেন করেনি? আমি একটা মেয়ে হয়ে বলছি, কই আমার সঙ্গে তো তুমি কোনোদিন খারাপ করোনি। একটা মেয়ে একটা পুরুষের এগেইনস্টে
আর যদি করে থাকে তাহলে সেও মজা নিয়েছে, তাহলে এখন কেন বলছে? সবথেকে সহজ কাউকে ফাঁসানোর, সব থেকে সহজ কাউকে কমপ্লেন করার একটাই রাস্তা, শ্লীলতাহানি। আমার তো প্রশ্ন এটাই, যদিও করে থাকে তাহলে তখন বলেনি, আইদার সে মজা নিয়েছে আইদার সে করেনি। রাইট, তাহলে তুমি যদি সেই সময়টা মজা নিয়েছো তাহলে পরে কেন বলছো? Sorry, এক্স্যাক্টলি। তখন কেন তাহলে বলনি? হুম তুমি মজা নিয়েছো তাহলে এখন কেন বলছো? হুম একটা মানুষের নামে বলবো, কিছু করব, আর যারা বলছে যারা করছে তারা কতটা সত্যি, একদম। বা যারা যাদের দিয়ে যারা এটা করিয়েছে তারা কতটা সৎ। আমি কিন্তু সব জানি মার্কেটে, আমি কিছু বলি না। তারা নিজেরা সৎ সেজে তারা কিন্তু আমাকেও বলেছে, আমি নিজে তার সাক্ষী প্রমাণ। তারা কি করে অন্যের উপর আঙ্গুলটা তুলতে পারে? আমি একটা আঙ্গুল তুলবো, আমার 4টে আঙ্গুল আমার নিজের দিকে, ঠিক। তারা কি করে অন্যের দিকে একটা আঙ্গুল তোলে? ঠিক। তারা ভাবে না এগুলো কি নোংরামিগুলো করে পায় কি? আমি বারবার বলি, নিজেদের কাজ নিজেরা করো, অন্যের দিকে কাজ যারা করবে তারা অন্যের কথা ভাবার এত সময় পাবে কি করে? তাদের তো কোনো জীবনে টার্গেট নেই, তাদের সব- জীবনে কোনো আমরা যদি কাজ করি, আমি যদি কাজ করি, আমার নিজের কাজ নিয়ে আমি এতটা ব্যস্ত থাকবো, অন্যের কথা আমি ভাবার সময় পাবো না। একদমই। আর হ্যাঁ, ভাবার কখন সময় পাবো? যখন আমি তার সঙ্গে কিছু ভালো কিছু করতে যাব, বা তাকে আমার দরকার, আমি তাকে দিয়ে এই কাজটা করাতে চাই বা তার সঙ্গে এই কাজটা করতে চাই, তখন আমার তার কথাটা মনে পড়বে। বাট তার কাজে বিঘ্ন ঘটাবার জন্য সারাক্ষণ আমার মাথায় ঘুরবে। সে Exactly, যে সেটা কেউ হোক, কেমন আমি জেডি বলে ধরনের বলছি না, professionalism, জেডি, আর আমি আমারও একটা জেডি প্রশ্ন বলে এটা। বলছি না, সবার প্রত্যেকের জন্য ক্ষেত্রে, বলছি। প্রত্যেকের ভাই ক্ষেত্রে। এত সময় পাস কোথায় তোরা? আমার তো এত সময় নেই। আর তাহলে আর দে অ্যাকচুয়ালি প্রফেশনাল? আমার তো সেটাই, ইটস এ ডাউট, ইটস এ বিগ কোয়েশ্চেন। এক্স্যাক্টলি। অন্যের দিকে যে আঙুল তোলার আগে আর দে অ্যাকচুয়ালি প্রফেশনালস? এত প্রফেশনাল কথাটা এতটা বড়, ওটা পড়ার জন্য, ওটা লেখার জন্য সময় লাগে। রাইট। আবার একটা জিনিস দেখলাম, যেটি যেই বাইরে চলে আসলো, জেল থেকে ফিরে আসলো, তারপরে কোনো লাইভ নেই, শুনছান। কেন? সেই মেয়েগুলো তখন কোথায় গেল? তার বাড়ির সামনে এসে ঝান্ডা গেড়ে বসতে না, পারতো। তবে একটা কথা আমি বলে দিই, কেউ যদি যে আমার নামে বলেছে আমি তাকে রেপ করেছি, সে আমাকে একবার সামনে এসে বলো আমি রেপ করেছি, আমি মেনে নেবো, আমি রেপ করেছি। আমি ফেসবুকে লাইভ করে বলবো হ্যাঁ এই যে মেয়েটা, এই মেয়েটা দাঁড়িয়ে আছে, মানে এটাকে আমি rape দেখছি করেছি। হয়ে গেল, তার কথা একটা শেষ। দুর্ঘটনা আর ঘটেছে, কিছু না তো। বাড়ির লোকগুলোর কি পরিস্থিতি হতে পারে, সে কারণে হোক অকারণে হোক, যে কারণেই হোক, বাড়ির লোকগুলোকে পর্যন্ত হ্যারাস করা হচ্ছে, তাদের এগেনস্টে তাদের নামে কুৎসা রটানো হচ্ছে, মানে মজা নিচ্ছে। তারপরে আমরা মানুষ, আমি সিরিয়াসলি বলছি, আমি যেটির জন্য সেই মুহূর্তে আমি কিছু করতে পারিনি, আমি পুনেতে ছিলাম, আমি কিছু করতে পারিনি, অ্যাটলিস্ট তার নামে কিন্তু কোনো খারাপ কথা বলিনি, চুপ ছিলাম, যেটিও জানে সেটা, আমি হয়তো কিছু ভালো কিছু করতে পারিনি তার জন্য। মানুষকে 5,000 টাকা দিয়ে তাকে বলেছে যা থানায় যা, গিয়ে এই অফিসারকে গিয়ে বল যে আমাকে যেটি রেপ করেছে। তার বেলা টাকা বেরিয়ে আসে ভাই, এদিকে খেতে পায় না নিজে, দোকানের বিল দিতে পারে না চা খেয়ে। ঠিক আছে, এরকম ভাই পয়সা কোথা থেকে পায়, আর কোথা থেকে পায় সেটাও আমি জানি। একজন বয়স্ক ভদ্র মহিলা, মানে যাকে আমি মায়ের জায়গায় দেখতাম, সেই মানুষটাকে খেপিয়ে রাগিয়ে তাকে থানায় পাঠিয়েছে আমার নামে কমপ্লেন করতে। হ্যাঁ আমি জানি। আমি ভেতর থেকে, আমি তো লকআপে শুয়ে আছি, হঠাৎ করে শুনতে পাচ্ছি একটা কমন গলা। কে? কানটাকে জুম করলাম, এসে গেল। সে বলছে যে এরকম। এবার যে অফিসারকে গিয়ে বলছে, সে অফিসার ততক্ষণে জেনে গেছে আমি কে। তাকে যদি গিয়ে বলে আমার মোবাইল চুরি করেছে, ওই লোকটা আমার মোবাইল চুরি করেছে, কোথা থেকে মোবাইল চুরি করেছে? না, ওনার বসন্ত উৎসব থেকে, যেখানে 35-40 হাজার লোক, 35,000 মানুষ। আবার একজনের, আবার আমি বলছি, আমি সেখানে প্রেজেন্ট, যেখানে হ্যাঁ, জেডি, ওর সঙ্গে ছিলাম। আমি ওটা নিয়ে লাইভও করেছিলাম একটা, জেডির কাছে একটা ফোন জেডি পেয়েছিল, মানে প্রচন্ড ক্রাউড, প্রচন্ড প্রোগ্রাম, একটা প্রোগ্রাম, তার মধ্যেও জেডি একটা ফোন পেয়েছে, ফোন পেয়ে সেটা সঙ্গে সঙ্গে আমাকে পেয়েছে সেই সময় হাতের কাছে, যাই হোক হোয়াটএভার, জেডি কিন্তু সঙ্গে সঙ্গে অত ব্যস্ততার মধ্যে জেডি কিন্তু সঙ্গে সঙ্গে আমার হাতে ফোনটা দিয়ে বললো কারোর একটা ফোন হারিয়ে গেছে, এটা তোর কাছে রাখ, যার ফোন সে খোঁজ করলে তুই কিন্তু এটা দিয়ে দিস। অ্যাজ ইউজুয়াল সেরকম ফোন আসলো কিছুক্ষণ পরে, অ্যানাউন্স করা ছিল, যাই হোক একটা মেয়ে এলো আমার কাছে, ফোন করলো করে বললো আমার ফোনটা এরকম, আমি বলছি এখানে আছি, স্টেজের এই জায়গায় আছি, এসে নিয়ে যাও, কালেক্ট করলো, নিয়ে চলে গেল। তো এবার সেই একটা মানুষের একটা ভাঙাচোরা পুরনো ফোন নিয়ে
মানুষটা কি করবে, মানুষের একটা এলিগেশন যে দেবে তারও তো একটা লিমিট থাকে, একটা মাত্রা থাকে। আমি না ভাবছি এদের মেন্টালিটিটা মানে মানসিকতাটা কোনো লেভেলেরই লেভেল নেই, নেই জিরো লেভেলেও ভাই। পৌঁছানো যায় কত না লোকের মাঝখানে ফোন হারিয়েছে, তুমি জিডি করো, জিডি করেছে, জিডি রাত্রিবেলা করেছে। ঠিক আছে। তো একটা মানুষের উপর যে আমি যখন কারোর দিকে আঙুল তুলবো, যখন আমি শিওর হব, Exactly, কনফার্ম হব, তখনই আমি তার দিকে আঙুল তুলবো। exactly, আমি exactly. সবার মধ্যে এটা করতে পারি না, আমি আন্দাজে কাউকে আমি এটা বলতে করতে পারি পারি না। না, ঠিক আছে। তো এগুলো, হ্যাঁ আমি এটাও বলি যে আমি আমার উপরে কম প্রেশার আসেনি, যেহেতু আমি এই মানে অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, এই আইটার সঙ্গে যুক্ত, আমি পুনেতে। তো আমার কাছে ইনফরমেশন এসছে, সব কিছু এসছে, আমাকে রীতিমতো ভয় দেখানো হচ্ছে, তোমাকে এই করা হবে, এই করা হবে, এই সঙ্গে। তো ঠিক আছে, আমি তো নিট অ্যান্ড ক্লিন, আমি জানি যা করবে আমি তাকে ফেস করার জন্য আমি রেডি। যদি দেখা যায় যে ওখান থেকে আমি একটা পাশে নিজে প্রমাণ করতে পারে, বললে তো অনেক কিছু, আমাকে ভাঙার চেষ্টা করেছে, মানে আমাকে মেন্টালি এত প্রেশার দেওয়া হয়েছে, অনেকেই করেছে। তো এটা সেটাই করে, কারণ এটা আমি বাকিটার সাথে পারিনি পেরে তো, ওঠে, এটা উঠতে পারিনি পারে তো, না। ওরা তো ভুল জায়গায় হাতটা দিয়েছে। এক্স্যাক্টলি, এটা এখন- বুঝতে এখন পারেনি। যেটা হচ্ছে না, মানে প্রতিটা মানুষকে, প্রতিটা ছেলে মেয়েকে ফোন করে তাদেরকে বলা হচ্ছে, এই যে তুমি জেডির সাথে ছবি তুলেছো, জেডির সাথে লাইভ করেছো, জেল খাটা আসামি। তুমি ইয়ের কাছে চলে গেছো, তোমার নাম ইডির কাছে চলে ইডির গেছে। কাছে চলে গেছে। আচ্ছা ইডির কাছে চলে গেছে, তোমাকে ইডি তোমাকে ডাকবে। আমাকেও বলা হয়েছিল ডাকবো, হ্যাঁ যাবো ইডি ডাকবে। যাবো, যাবো। হ্যাঁ যাবো। আমি যদি কিছু না করে থাকি, আমি বুক ফুলিয়ে তার সামনে দাঁড়াবো গিয়ে। এবং যার সম্বন্ধে বলছে সেও কিছু করেনি, তার সাথেও আমরা দামি দাঁড়াবো, তার সাথেও বলবো তার জন্য। এটা তো পুরো আমি যদি ক্লিন আছি, আমার না দাঁড়ানোর অসুবিধা, না দাঁড়ানো তো আমার কোনো ওয়ে নেই। যে আমি হঠাৎ করে একজন আমাকে একটা স্ক্রিনশট পাঠালো একদিন, পাঠিয়ে বলছে জেডিদা দেখো তো এটা তোমার উদ্দেশ্যে লেখা না। আমি বললাম না রে ভাই, আমি এখনো এই লেভেল অব্দি পৌঁছতে পারিনি। কি না লিখেছে, জলসা ঘরে ইডির হানা। জলসা ঘর আমার ব্র্যান্ড, আচ্ছা, জলসা ঘর আমার ব্র্যান্ড। প্রচুর প্রচুর হয়েছে, অনেক কিছু হয়েছে যা গেছে। শুনে বেশ মনে ভালো লাগলো যে একটা মহিলাকে যে অনলাইন লাইভে একটা মহিলাকে, যার ঘরে এত বড় বিপদ, আমি ভাবি সেই মানুষগুলো এত শিক্ষিত, এই কাজগুলো কি করে। রুমাদিকে এরকম ভাবে অপমান করা হচ্ছে, মানে একটা মহিলা, যে তার ঘরেও তো মহিলা রয়েছে, মহিলাকে যে এইভাবে হ্যারাস করা যেতে পারে, তার ফ্যামিলিতে কি চলছে সেটা ভাবো। আমি ভালো কিছু করতে পারবো না, আমি চুপ থাকবো, ঠিক। আমি কেন আমি নোংরামিটা, তাতে এটা কি করে কি হচ্ছে, নিজের নোংরামির পরিচয় দিচ্ছে। যাই হোক, লাইফটা অন্যদিকে ঘুরে গেল। হ্যাঁ, মানে সত্যি কথা বলতে আমি ভুলিনি, যারা আমার সাথে যা করেছো আমি কোনোটা ভুলিনি। বাট উপরে একজন বসে আছেন, একদম। তার জাবদা খাতা আছে একটা, আমরা ভুলে যাব, উনি ভুলবেন না। মানুষের রুচির পরিচয় দেয় নিজের, আর কিছু না। রুমা দাশগুপ্তকে কোনো একটা ক্যালেন্ডার রিলিজ অনুষ্ঠানে আমার উপাধি দেওয়া লেজেন্ড একজন মানুষ, আমি যাকে উপাধি দিয়েছি লেজেন্ড বলে, সে আমার মেসেজকে সবার সামনে বলছে, এই রুমা তোকে নিয়ে একদিন ওয়োতে যাব। সামনে তার ওয়াইফও ছিল, ওয়াইফ নিরিবিলি এরকম করে, ওয়াইফ ভীষণই ভালো মানুষ, ওনার ওয়াইফ মেয়ের জন্যই আমি ওনাকে এখনো ওনাকে আমি কিছু দরকার করিনি। নেই, ছেড়ে দাও। ভীষণ ভালো একজন মানুষ ওনার ওয়াইফ। না, আবার না করলে বলবো ওদের তো ক্ষমতা নেই। আমার যাই ক্ষমতা, হোক। ক্ষমতা থাকলে কি সব জায়গায় দেখানো যায়? আর ক্ষমতা থাকলে দেখানোটা উচিত নয়, উচিতও নয়। সেটাই হচ্ছে এটাই আমার ভদ্রতা। মা আমাকে সারাদিন বোঝায়, একদমই তাই। ক্ষমতা তোর কাছে রাখ, অন্য লোকের কাজে ব্যবহার কর, ঠিক। নিজের জন্য, তোকে রক্ষা করার জন্য ভগবান আছে। একদম। তো আমার মিসেস কিন্তু তখন সবার সামনে ঘুরিয়ে একখানা চড় মারতে পারতো, রাইট। আমি কিন্তু সবার সামনে ঘুরিয়ে আর একটা ঠাসি ঠা দিতে পারতাম। ঠিক। কি হতো সুইসাইড করার জায়গায় চলে যেত। আমাদের উদ্দেশ্য সেটা না। তারপরেও সেই মানুষটাকে আমি একাধিকবার সম্মান দিয়েছি। এবছর বসন্ত উৎসবেও সেই মানুষটাকে আমি স্টেজে তুলে সম্মান দিয়েছি বলে আমার অ্যাডমিন টিম আমার উপরে রেগে গেছে, তাই তো? এটা শুনে তো আমারও রাগ হচ্ছে একটু একটু। সেই মানুষটা, যে মানুষটা আমার সাথে এত খারাপ করেছে, সেই মানুষটাকেও তার পরিবারের সাথে সামনে আমি স্টেজে তুলে এবছরও সম্বর্ধনা দিয়েছি। সে সম্বর্ধনা যখন দিয়েছি, অযোগ্য মানুষকে দিয়েছো, অ্যাডমিন টিম অযোগ্য মানুষকে দিয়েছো। শুরু হলো। না সেটা না, আমারও ওই শুনে রাগ কিছু হচ্ছে। একটা কথা আছে না, যে খায় সেই পাতেই ছেদা করে আর কি, ওই টাইপের কিছু। আসলে তারপরেও একটা কথা এটা বলবো, তাদের রুচি, এটা তারপরেও আমাদের একটা কথা রুচি বলবো। নয় ভাই, ওটা আমরা আমি পারবো কিন্তু না, মানুষটাকে আমি যেটুকু পারবো না। চিনি, আমি কিন্তু মানুষটাকে যেটুকু দেখেছি, মানুষটা কিন্তু খারাপ মানুষ না, মানুষটা খারাপ না। জানি না কেন আমি তো আবার কিছু সবার মতন
অনলাইনে নাম বলতে পারি না। একদমই। আর তোমার আবার একটা ইয়ে হচ্ছে তুমি সবার ভালো দিকটা সব ভালো সময় দিকটা দেখো। দেখি, ওই আমিও তাই শিখেছি। এটা তোমার এতদিনে minus তো আমি point। সেটাই শিখেছি, আমাকে সেটাই শেখানো হয়েছে, বাড়ি থেকেও সেটা আমারও শিখেছি same, এবং এখান same। থেকেও আমি সেটাই পেয়েছি যে মানুষের ভালোটা মানে দেখো। আমি উল্টে কেউ কিছু যখন খারাপ কারো না দেখ আচ্ছা এটা এটাই ঠিক আছে, তো এটা বাদ হচ্ছে। দিয়ে বলে এটা তো ভালো আছে, একদম, এইটাই আমি একদম। ভালো চেষ্টা খারাপ করি। নেই, মানুষ আমরা ভালোটা নিই। ভদ্রলোকের ভালোটা আমি বলছি। ভদ্রলোকের স্ত্রী আমাকে প্রচন্ড সম্মান করেন, মেয়ে আমাকে ভালো সম্মান করেন। ওনার বাড়িতে যতবার গেছি উনি আমাকে আমার যেটুকু সম্মান সেটুকু আমাকে দিয়েছেন। আমার সাথে উনি 2022-এর শুরুতেও একটা মিসবিহেভ করেছিলেন, আবার তো দেখলাম ঠিকঠাক আবার ছিল। উনি আমাকে সব মিটিয়ে নিয়েছিলেন। আমার জন্মদিনে, আমার 50 বছরের জন্মদিনে মৌসুমী আইল্যান্ডে যাওয়ার কথা উনি নিজে থেকে প্রপোজ করেন, যেটি কি আমাকে বলিস বকখালি, বকখালি। বকখালিতে যাওয়ার জন্য উনি আমাকে নিজেই ফোন করলেন যে কিরে জানি আমাকে নিয়ে যাবি না? আমি যাব, চলো চলো। বকখালিতে সবাই ভুলে গেছে, আমি কিন্তু ওনার একটা উপকার ভুলিনি। বকখালিতে হেনরি আইল্যান্ডে আমাদের শুট ছিল। হেনরি আইল্যান্ড না কি যেন কি একটা যেন কি একটা যুদ্ধর জায়গার নাম দিয়ে একটা আইল্যান্ড Whatever, আছে। ওটা বাদ দিয়ে ওই বলো। আইল্যান্ডে আমরা ওনারই কথা অনুযায়ী ওই আইল্যান্ডে শুট করতে যাচ্ছি। উনি নিজের গাড়ির তেল পুড়িয়ে গাড়িতে প্রতিবার 6 জন করে নিয়ে নিয়ে অতটা দূর রাস্তায় দিয়ে আসছিলেন, নিয়ে সেটাই তো আসছিলেন। বলছি, একটা মানুষের সবটা খারাপ হতে পারে না, মানুষটার ভালো তো ভালোটা নিশ্চয়ই এটাই। আছে। মানুষটা অত বড় একটা এক্সিবিশন করছে, সেই এক্সিবিশনে কিন্তু সবার সামনে আমার কাছে এসে, আমার স্ত্রীর সামনে এসে কিন্তু ক্ষমা চেয়ে নিলেন। উনি আমাকে বাবা মাতুর একটা ইয়ে করেছিল, গালাগালি দিয়েছিলেন, তো উনি ক্ষমা চেয়ে নিলেন। দেন এই যে দিনগুলো আমি কিন্তু ওনার থেকে খারাপ কিছু পাইনি। যে মানুষটা আগের দিন রাত্রিবেলা, আগের দিন জেলে আমার সাথে লকআপের, আমি ওপাশে উনি এপাশে, আমাকে উনি প্রতিশ্রুতি দিয়েলেন যে আমরা আছি, সেই মানুষটা তার পরের দিন সকালে, কোনো সুস্থ মানুষ তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে একটা মানুষের নামে এরকম করে খারাপ কথা বলতে পারে না। ঠিক। সব কিছুর জন্য আমি প্রতিটা মানুষের ইন্টেলিজেন্সকে দোষ দেব, আর সব কিছুর জন্য একটা নেগেটিভ মাইন্ড আছে যে এই টোটাল প্রফেশনটাকে নষ্ট করতে এসছে। রাইট। আমি ভাই তৃণমূল করি, তুই ভাই সিপিএম করিস, ও বিজেপি করে, ভাই জাত আছে আমাদের। যার জাত নেই সে সালা 3 জনকেই গালাগালি দেবে। ঠিক ঠিক যার জাত নেই সে সালা 3 জনকেই গালাগালি দেবে। ঠিক, একদম ঠিক। বাচ্চা মেয়েদের মতন কারো যদি একটা 40 বছরের মানুষের যদি মুড সুইং করে সে যদি যা খুশি তাই বলতে শুরু করে, তাহলে সেটার দোষ কার? যে ভদ্রলোকের কথা কোনো রকম ভাবে চলে এলো, সত্যি বলছি সেই ভদ্রলোককে কিন্তু আমি এখনো মিস করি। কারণ ট্যালেন্ট লোকটা আছে, কিন্তু প্রচুর গুণী মানুষ কিন্তু। আলটিমেটলি কিন্তু একটা গুণী ইন্টেলিজেন্ট মানুষ। একদমই তাই। ওনার বসন্ত উৎসব, জানুয়ারি মাসে ওনার একটা ইভেন্ট হয়েছিল আমাদের স্টার থিয়েটারে, সেখানে উনি ওনার ক্যালেন্ডার রিলিজটাও কিন্তু আমাকে দিয়েই করিয়েছিলেন। আমার গ্রুপ যখন আমাকে বললো যে লোকটা এতটা খারাপ, এতটা নোংরা, এতটা বাজে, সেই লোকটাকে যদি তুমি স্টেজে উঠে সবার সামনে সম্বর্ধনা কেন দিলে? এটাই তো আমরা। ওদের এটা রাগ ছিল। আমি তখন একটা কথা আমি বলেছিলাম। জানতাম না, আমি বলিনি। আমি একটা কথা বলেছিলাম যে জানলে হয়তো বলতিস। আমি একটা কথা থাকলে বলতাম, হয়তো জানলে বলতাম। আমি এদিক ওদিক না, ছিলাম। এটা আমার পজিটিভটা আমি বলছি। আমি তখন আমার অ্যাডমিন টিমকে একটা ভয়েস দিয়েছিলাম। ভয়েসে আমি বলেছিলাম একটা মানুষ আমার সঙ্গে খারাপ করবে, আমি তার সঙ্গে একাধিকবার ভালো করব। রাইট। কখনো একটা দিন দেখা যাক কি তার হয়, মানসিকতা ভালোর আসবে। ভারে খারাপটা চাপা পড়ে কিনা। আই এম সরি, আমার কাছে কিন্তু ওইটুকুনি ওয়ার্ড সেটি আজকে যারা সেই সময় প্রতিবাদ করেছিল, আমি এখন দেখতে পাচ্ছি তারাই কিন্তু তার সঙ্গে অনেকটাই ক্লোজ। কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই তো, কোনো আমরা অসুবিধা নেই থাক- তাতে। ভালো ভাই মানুষ, একটা কথা, মানুষটা যেমন একটা একদিকে খারাপ পাথরে, একদিকে তো ভালো। তুমি একটা পাথরে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে রাইট পারবে? রাইট, একদম ঠিক। আমি দু পায়ে দাঁড়ানো শেখাই, আমি দু পায়ে দাঁড়িয়ে হাত পথ চলতে শেখাই, এটাই আমার কাজ। আগের দিন আমার মেয়ে লাইভে একটা কথা বলেছে, আমার পাপা একটা গুড, কি বলবো এক কথায়, মানে আমার বাবা খুব সহজে মানুষকে শেখাতে পারে। গুড টিচার। আমার বাবা কিন্তু গুড টিচার।
আমার মেয়ে, ওইটুকুনি আমার বাচ্চা মেয়ে, সে আমাকে এখানে বসে লাইভে এটা বলেছে। ঠিকই বলেছে। আমি কিন্তু প্রতিটা মানুষের থেকে শুধু পজিটিভটাই টেনে নিয়ে আসি, একদম নেগেটিভ আমিও সেটাই শিখেছি, একদম একদম এখান থেকে আমি সেটাই শিখেছি। সেম, আমারও সেম, আমি এটাই ফলো কারোর করি। ভালোটা ভুলি না। খারাপ তো সবাই করতে পারে, খারাপের সংখ্যা যদি কম হয় খারাপটাকে সরিয়ে দাও, ভালোটাই। আমি কিন্তু স্টিল ওয়েট করছি যে কখনো তার একটা ছোট্ট মেসেজ আসবে যেটি আই এম সরি, দ্যাটস অল, ফরগেট। একদম। হ্যাঁ, আমি আমার টিমকে কি বলেছিলাম? আমি আমার টিমকে বলেছিলাম, কখনো একটা বাবা স্টেজে সম্মান নিচ্ছে, তার মেয়ে আর তার স্ত্রীর সামনে, এটা একটা বিশাল বড় মোমেন্টস। আমার উল্টো দিকে আমার মেয়ে ছেলে যখন বসে থাকে, আমার লাইভের কথাবার্তা চালচলন সব চেঞ্জ হয়ে যায়। আমার পরিবার উল্টো দিকে বসে আছে, সেখানে আমার মাথায় এটা এসেছিল যে তার স্ত্রী আর তার মেয়ে স্টেজে গান গাইছে। সেই সময় তাকে ডেকেছি, ডেকে তার মেয়েকে দিয়ে তার বাবাকে আমি উত্তরীয়টা পড়িয়েছিলাম। আমার কাছে কিন্তু এটা মারাত্মক প্রাউড মোমেন্ট ছিল। রাইট, আমি একটা বাবার জায়গা থেকে, ঠিক। আমি ভুলে গেছিলাম ওই লোকটা আমাকে কি খারাপ করেছে, কি ভালো করেছে, আমি কিচ্ছু জানি ওই না। যে বললাম, তার আর ওই আমার মধ্যে তাহলে momentsটা, পার্থক্যটা কি এটাই রইলো? পার্থক্য। ওই মোমেন্টসটা যদি কারোর মাথায় এইটুকুনি বুদ্ধি থাকে যে জেডি আমাকে কি অমূল্য জিনিস দিয়েছে, ওই মোমেন্টস কেউ কখনো পয়সা দিয়ে করতে পারবে না। ট্রু। সবার কাছে পয়সা আছে, রাইট। আমার কাছে কম আছে, ওনার কাছে বেশি আছে। ঠিক। আমি ভিখিরি, আমি স্কুটি চালাই, উনি বড় গাড়ি চালায়, আমি সাইকেলও চালাই, হেঁটেও যাই। ওনার কাছে বড় গাড়ি আছে, কিন্তু যে লাভটা মোমেন্টসটা কি দেখো? আমি বসন্ত উৎসবের 5th মার্চ ওনাকে গিফট করেছিলাম, সেটা কখনো কোনোদিন ওনার জীবনে ভোলার নয়। True. আমার মেয়ে যদি আমাকে অত বড় স্টেজে সবার সামনে আমার গলায় আমার বলে ইয়েস এটা আমার পাপা, এটা আমার কাছে বিশাল পাওনা হবে। True. জানি না, সবকিছুর পরে একটাই কথা বলবো, একটা নেগেটিভ মানুষ পুরো সমস্ত সিস্টেমটাকে নষ্ট করে দেয়। একদমই তাই। একটা জং কিন্তু খাওয়া আমার দাওয়া। কাছে কথা হচ্ছে, তারাই বা কেন হচ্ছে নেগেটিভটা আমি বুঝতে পারছি দেখ, না। খারাপের দিকেই তো মানুষ যায়, ভালো। খারাপটাই তো, এটাই টাইম, ওটার জন্যই তো আমি অপেক্ষা করে বসে আছি। সময় ওটার তো জন্যই ঘুরবে, তো বসে আছি অপেক্ষা করে। সময় কা पहिया तो घूरता है घूमता है। ওটার মানে জন্য হয় না অপেক্ষা যে ঘুরবে, ওই ঘুরবে। মানে যত ঝকঝকে প্যাকেজিং তত মানুষের অ্যাট্রাকশন বেশি। ওই একদম। মিথ্যে আর ছলচাতুরিটা হচ্ছে ওরকম টাইপের ব্যাপারটা, ইট মোর গ্ল্যামারাস দেন দ্য হার্ডকোর ট্রুথ। প্রীতম চক্রবর্তী লিখেছে, হাতি পড়লে পাকে, চামচিকাতেও লাথি মারে। চামচিকারও না একটা জাত আছে রে বাবা, চামচিকাও না উঠতে পারে, সেটা নেই। চামচিকারও জাত আছে একটা। প্রীতম লিখেছে, দিনের শেষে লাভটা কি হলো আসলে এদের? একদম ইডি। হ্যাঁ রে বাবা, আমিও শুনে অবাক হয়ে গেছিলাম। জয়ন্ত দাশগুপ্ত একটা জিরো ব্যালেন্সের মানুষ, তার অফিসে নাকি ইডি পড়েছে। কত বড় তার মানুষ। রুমা দাশগুপ্ত লিখেছে, আরে বাবা রুমা দাশগুপ্ত পড়া হয়নি, সরি রাগ করবে কিন্তু, আজ রাতে খেতে দেবে না। এই একটা মানুষ রান্না করে খেতে দেবে না। রাগ করলেও। সবচেয়ে বড় কথা, আজ যদি যারা এইসব নোংরা কথা বলেছে বা বলিয়েছে তাদের পরিবারের সঙ্গে এইসব হতো, তারা কি করত? একটু ভাবা উচিত ছিল, একটা পরিবার তছনছ হতে পারত, অনেক কিছু হতে পারত, কিন্তু ভগবান সাথে ছিলেন, আছেন। আমরা সবাই সবাইকে সামলেছি, সৎভাবে আছি বলেই আজও বেঁচে আছি। একদম। ইয়েস, ঠিক। থ্যাঙ্কস আমার পরিবারকে, সব থেকে বড় কথা, বারবার একটা কথা বলবো, আমার পরিবার যেন সারা মানে জন্মজন্তাম আমারই পরিবার হয়ে যায়। আরো একটা কথা বলবো লাস্ট। সেনগুপ্ত বলার আছে। ঋতুপর্ণা, একদমই তাই, ভগবান আছেন। রোমা দাশগুপ্ত লিখেছে, পরিবার তাকেই বলে যারা দুঃসময়ে পাশে থাকে, কাকে কান নিয়েছে বলে কাকের পেছনে দৌড়ায় না, যে শক্ত খুঁটি হয়ে পাশে থাকে সেই হলো আপন, পরিবারের একজন। আমি এর থেকে আর কিছু বড় কিছু বলতে চাই না। বৌদি, আপনি তো সবই বলে দিয়েছেন। পাশের বাড়ির বৌদি, সেটা বলো, পাশের বাড়ির বৌদি। ঠিক আছে, একটাই কথা যে আচ্ছা, বলে নাও। হ্যাঁ, বল। ভুলে গেলাম করতে গিয়ে। হ্যাঁ, আর 10 যাই মিনিট হোক। শেষ করতে হবে, হ্যাঁ, দু ঘন্টা না লাইভ চলছে কিন্তু, না, অনেক ঠিক জমিয়ে আছে। দিয়েছিস। এটাই বলবো যে সময় অনেক খারাপ গেছে, ঠিক আছে, সব কিছু গেছে। এখনো অনেকে বলে, তো আমি তাদের কাছে আমি একটা কথা আমি বলেছি, এবং যাদের বলেছি তারাও জানে যে মানুষটাকে এখনো হেনস্থা করা হয়, মেন্টালি হেনস্থা করা হয়। তো আমি তাদের বললাম, কি করবে মানুষটা? সুইসাইড করবে? তার কি বাঁচার অধিকার নেই?
একদিকে একটা মানুষ জেল থেকে ফিরে এসেছে বলে, তাও কিছু দিনের জন্য, 1 মাসও না, কিছু দিনের জন্য, সেই মানুষটা বেরোনোর পর তাকে এখনো হেনস্থা করা হচ্ছে এইভাবে। কিন্তু না, 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 যারা এর করছে, মধ্যে 1 একটা মিনিট, gap বলি, আমাকে হেনস্থা করা হচ্ছিল, বাট আমি যদি এই প্রফেশনে না আসতাম ফিরে, তাহলে এই হেনস্থাটার পরিমাণটা কমে গেছিল। তাদের কাছে কোনো বিষয় ছিল না, লাস্ট 8 মাস ধরে তাদের কাছে কোনো বিষয় ছিল না। যেই দিন থেকে আমি 777 দুর্গা অ্যানাউন্স করলাম, সেই দিন থেকে আবার হেনস্থাটা শুরু হয়েছে। যাই হোক, এবার বলি, মানে আমার মেয়ের নামে ফেক প্রোফাইল করে লোকের কাছ থেকে টাকা চাইছে, আমার ওয়াইফের নামে ফেক প্রোফাইল করে লোকের থেকে টাকা চাইছে। বলি যে এই মানুষটা জেল থেকে ফিরে আসার পর তাকে এরকম হ্যারাস করা হচ্ছে। যারা করছে, আমি নাম বলছি না, যারা করছে তারাই আবার এক জেলখাটা মন্ত্রীকে নিজেদের অনুষ্ঠানে ডেকে বাহবা দিচ্ছে, তাদের উত্তরীয় পড়াচ্ছে, তাদের তদারকি করছে, তালওয়ার চাটছে যাকে সেটাও বলে। কিন্তু copy। হ্যাঁ, সেটাও সেটাও copy। কপি। বাট আমি যখন বলছি যে ব্যাপারটা তো সেই একই, সেও জেলখাটা আসামি, এনাকে যদি জেলখাটা আসামি বলা হয়, তাকে যদি মানে মৃত্যুমুখে ঠেলে দেওয়া হয়, রীতিমতো ইনডাইরেক্টলি সেটাই করা হচ্ছে, তো তার সম্মানটা এতটা কেন? মন্ত্রী বলে যে মানুষটা এতটা জঘন্য কাজ করেনি, কিন্তু সে জঘন্য কাজ করেছে প্রমাণিত, এবং তারা বহুদিন জেল খেটে এসেছে, তাকে সসম্মানে তাকে ডেকে তাকে অনুষ্ঠানে ডেকে উত্তরীয় পড়ানো হচ্ছে। না না, সেটাও কপি, যেহেতু জেডি কপি করেছে সেই হচ্ছে, কিন্তু হচ্ছে তো, তাহলে এনার জন্য এই রকম রুলস কেন? মানুষটা কি মরে যাবে, সুইসাইড করবে? কটা দিন জেলে গেছে বলে তার বাঁচার অধিকার নেই? তারা যদি নোংরামি করে, তারা যদি এত বাজে কাজ করে, তারা যদি সমাজের বুকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারে, তারা যদি সসম্মানে লোকের সামনে বেঁচে থাকতে পারে, তো এই মানুষটা কেন নয়? আজকে আমার পরিবারের লোকের যদি এটা হতো, আমরা কি তাকে বিষ দিয়ে মেরে ফেলতাম? আমার ছেলের বান্ধবী, আমার ছেলের বেস্ট ফ্রেন্ড বান্ধবী, তার বাবাকে আমাদের যত মেসেজ যা যা পেয়েছে সব তাকে পাঠিয়ে দিয়েছে, তাকে পাঠিয়ে দিয়েছে। চিন্তা নেই, তোর কাছেও আসতে পারে। আসুক, এগুলো আমরা ফেস করে বলছি করে তো, অভ্যস্ত। একদিন আমার কোমরে দড়ি দেওয়া যে ছবিটা, সেটা পয়সা দিয়ে বিক্রি হবে। কি চলো, পয়সা দিয়ে বিক্রি হবে ওটা। ওই ছবিটা যার কাছে থাকবে সে পয়সা পাবে। রনিতা লিখেছে, থ্যাংক ইউ তোমাদের সকলকে, আমাকে তোমাদের পরিবারকে, আমাকে তোমাদের পরিবারের করেই নিও। কিন্তু হয়েই গেছিস। এটা পাও না, এত কিছুর পরেও, এত কিছু জানার পরেও। 777 আগের দিন মানে যোগাযোগ করে এসেছিল উনি, আচ্ছা। মানে প্রফেশনাল ডক্টর। আচ্ছা, লাস্ট তোকে বলি, আগামী 5 মিনিট তোর, আমার তুই যেটা বলতে চাস। একদম কিছু মেসেজ সবার জন্য, বা নিজের সম্পর্কে, বা হোয়াটএভার, না, নিজের সম্পর্কে তো বলেইছি। কারণ আমার সবার সঙ্গে জন্য কিভাবে আলাপ মেসেজ। জানো? এইখানে তোমার মানে ইন্দ্রাণীর থ্রু দিয়ে আমি আইটাতে জয়েন করি, তারপর তোমার সাথে ওখানে আমার ওই তুমি ওয়েলকাম করেছিলে আমাকে তোমরা সবাই, তারপরে ওই পার্সোনালি তোমার সাথে আমি কথা বলেছিলাম একটু, যে হাই জেডি, আমি উষিতা, হ্যাঁ না, তারপর ওই নন্দনে ওই ফিল্ম ফেস্টিভ্যালে যখন গিয়ে দেখা হলো তোমার সাথে, হ্যাঁ, নন্দনে খুব সেজেগুজে এসেছিলি তুই, ফটো তুললাম অনেক আমরা সবাই, মনে পড়ে গেছে। হ্যাঁ সেইটা। তো আমি অনেক শুনলাম, অনেক কিছু জানলাম, একটাই কথা বলবো, কথাটা তোদের লাইভ ছিল, কোন দিকে আমার দিকে ঢুকে গেল। না না সেটা না, এটা সবকিছু নিয়ে আলোচনা সবকিছু হচ্ছে, নিয়েই এটা কথা, তো আড্ডা হচ্ছে না, আড্ডা মানে তো সবকিছুই থাকবে, শুধু একদম। একটা টপিকের উপর থোড়ি না কথা হয়। আমি যেটা লাইফে নিজেরও দেখেছি, মানুষ না, কিছু মানুষ আছে যাদের মধ্যে হয়তো অনেক পোটেনশিয়াল ট্যালেন্ট আছে, কিন্তু তারা না হয় না অন্যের চরকায় তেলটা দিতে তারা এত বেশি ব্যস্ত হয়ে যায় এবং এত বেশি ফোকাস করে ফেলে, তাদের ওই সমস্তগুলো ঢাকা পড়ে যায়, এবং ঢাকা পড়তে পড়তে এমন একটা সময় এসে যায় যে তখন তারা ভুলেই যায় যে তাদের মধ্যে কি আছে বা কিছু, তারা মনে করে নেয় মূল মন্ত্র যে আমি অন্যকে কি করতে পারলাম সেটাই হচ্ছে আমার পাওনা। ফলে কি হয়, ইনডাইরেক্টলি তারা কিন্তু নিজেদের থেকে ওই মানুষটাকে মাথায়, মনে, শরীরে সব জায়গায় কিন্তু অ্যাডপ্ট করে নেয়, আমি এটা মনে করি। তো একটা মানুষ যদি খারাপও হয়, তার মানে তুমি সেই খারাপটাকেই কিন্তু শরীর মনের মধ্যে অ্যাডপ্ট করে বসে আছো তোমার অজান্তেই, তুমি নিজেকে ত্যাগ করে সেই মানুষটাকে অ্যাডপ্ট করেছো, তার মানে কি বিশাল একটা তোমার মধ্যে সুপিরিয়র সুপার পাওয়ার রয়েছে, যে তুমি নিজেকে যার সম্বন্ধে খারাপ বলছো, তুমি নিজেকে বার করে নিজের সত্তাটাকে, সেই খারাপটাকে নিজের মধ্যে ঢুকিয়ে ফেলছো, অথচ তুমি বলছো সেই মানুষটা খারাপ।
এটা হচ্ছে থটস, দিজ আর আওয়ার থটস অ্যান্ড দিস মেক্স দ্য পিপল ডিফারেন্ট ফ্রম ইচ আদার, দ্যাট ইজ দ্য বেসিক থিং। এবং আমি এটা বলবো যে এখানে এসে আমি অনেক সুন্দর সুন্দর মানুষদের পেয়েছি, অনেক সুন্দরী মডেলসদের দেখতে পাই, আমার খুব ভালো লাগে প্রিটি প্রিটি মডেলস। তো এগুলো দেখি সকালবেলা, আমি সকালবেলা খুব ভালো লাগে। সাথে ফটোগ্রাফার অলসো, হ্যাঁ একদম ফটোগ্রাফার, সবাই সবাই একদম সবাই খুব সুন্দর। আর আমার সব থেকে বড় কথা হলো আমার এই মিষ্টি বোনটা, আমি সত্যি ওকে বলছি, ও আমাকে আমার খুব ভালোবাসার মানুষ, ওকে আমি খুব ভালোবাসি। এবং তোমার কথা আমি সত্যি বলছি, তুমি যে কেন নিজেকে এই বুড়ো বা এটা বলো, আমার সামনে পিজা কোনোদিন বলো না, তুমি সাংঘাতিক হ্যান্ডসাম, সাংঘাতিক। প্রথম দিন দেখেই তোমাকে আমি পাশে রুমাদি আছে, হ্যাঁ সে শুনুন না ঠিক আছে, কিন্তু উনি আমার স্যার, কিন্তু তাহলেও আমি ফিদা হয়ে গেছিলাম প্রথম দিন। আচ্ছা তো যাই হোক, সেটা এখানে আমি থাকতে চাই, আমি থাকবো এবং খুব খুশি খুশি তোমাদের সাথে থাকবো, কারণ আমি এটা ভালোবেসে থাকবো, আমার খুব ভালো লেগেছে। এবং আমি একজন মানুষ যে না খুব মানে ওই হয় না বুঝে বুঝে খুঁজে খুঁজে মানুষের সাথে মিশি থাকি, এবং আমি যেখানে থাকি সেই জায়গাটা যে যাকে আমি মনে করি আমি এখানে থাকবো, আমি সেইখানেই থাকি। তো আমার এই জায়গাটা তোমাদেরটা খুব ভালো লেগেছে, আমি এখানে থাকতে চাই, ভালোবেসে থাকতে চাই। অ্যান্ড সবাই খুব ভালো থাকুন, মানুষকে নিয়ে ভালোবাসুন, ভালো কাজ করুন এবং ভালো চিন্তা ভাবনাগুলোকে মাথার মধ্যে রাখুন। এটাই নতুন বছরে নতুন কিছু করুন, ভালো কিছু করুন, মানুষের সম্বন্ধে পজিটিভ ভাবুন, মানুষের উপকার করুন। মানুষ যে আপনি যে মানুষ জন্ম পেয়েছেন, সবাই বলে না যে সবার আগে মানব সত্য তাহার আগে নেই, তো সেইটা নিজেকে প্রমাণ করুন যে আপনি দু পায়ে হাঁটেন, চার পেয়ের সাথে আপনার এই একটা মাত্র পার্থক্য, আর আপনার মেরুদণ্ডটা সোজা। বলতে গেলে কুকুরও আছে না, সেটা বলছি না, আমি বলছি এটাই পার্থক্য, কারণ নাহলে কিন্তু দে আর মাচ মোর ইন্টেলিজেন্ট, আর আপনার বাক শক্তি আছে, ওদের নেই। These are the three basic reasons, that is why they are beyond us. Otherwise তো আমি মনে করি যদি একটা চার পেয়ে সবকিছু পারতো না, তাহলে সে মানুষের অনেক আগে চলে যেত। তারা ফোন থেকে লাইভ করতে পারেন না, আপনি ফোন থেকে লাইভ করতে পারেন। এক্স্যাক্টলি। তো these are the basic difference, আর কিছু না। কারণ পৃথিবীর মানুষকে বাদ দিয়ে পৃথিবী খুব খুশি খুশি চলবে, কিন্তু মানুষের কিন্তু পৃথিবীকে বাদ দিয়ে চলবে না। তো এইটা মনে রাখবেন যে আপনি মানুষ, এক জন্ম মানে মানব জন্ম পেয়েছেন, এটাকে ভালো কাজে লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আমি এটাই বলবো যে কারোর মানে মেসেজ যেটি বললো আমার তরফ থেকে, প্লিজ একটা রিকোয়েস্ট সবার কাছে, কারোর ভালো কিছু না করতে পারেন, কারোর ক্ষতি করবেন না, নিউট্রাল থাকুন। কিছু না করতে পারেন চুপচাপ থাকুন, সহ্য না করতে পারলে একটা মুভি দেখে আসুন, একটা কমেডি মুভি দেখে আসুন গিয়ে হলে, প্লিজ কারোর ক্ষতি করবেন না, হাত জোর করে রিকোয়েস্ট। আমি হয়ে যেই হোক, আমি আইটা পরিবার মানে বলছি না যে আইটা পরিবারের ক্ষতি করবেন না, কারণ না পৃথিবীর আপনাদের সারাউন্ডিং যারা আছে, আইটা পরিবার বলে তো কোনো আলাদা পরিবার নেই, আইটা পরিবার ফ্যাশন ইন্ডাস্ট্রি মানে আইটা পরিবার, ঠিক আছে। আদার্স আপনাদের আশেপাশে চারপাশে যারা আছে, ভালো কিছু ভাবুন, যদি ভালো কিছু না ভাবতে পারেন, ভালো কিছু না করতে পারেন, প্লিজ কারোর ক্ষতি করবেন না। এটা নতুন বছরের আমার তরফ থেকে রিকোয়েস্ট, আমাদের তরফ থেকে রিকোয়েস্ট। নিজের মতো করে বাঁচুন। শেষ করার আগে দুটো কমেন্টস আছে, পড়ে নি। অমিত জয়সওয়াল লিখেছে, স্যার আওয়ার ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স হ্যাড গন টু প্রিজন টু গিভ আস ফ্রিডম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইজ সিইং ইউ দ্যাট হোয়াট এ ফ্রিডম ফাইটার ইউ আর ফর অল দিস ওথস। God is always with you, sir. Hats off to you, sir. These oaths will see the freedom fighter you are. একদম আমি নিজেকে এইটাই মনে করি। আমি যখন লকআপে ছিলাম, লাস্ট শেষ করছি, আমি যখন লকআপে ছিলাম, আমার এই টোটাল হিস্ট্রিটা যখন একজন খুব সিনিয়র মানুষকে বলি, হি ইজ 67 ইয়ার্স ওল্ড, তাকে যখন টোটাল ঘটনাটাই বলতে বলতে হাওয়া করে কাঁদি, সেটা ছিল হচ্ছে গুড ফ্রাইডের দিন। প্রচন্ড কেঁদেছি সেদিনকে আমি সারাটা দিন। ওই ভদ্রলোক আমাকে এসে বললো, বাচ্চা আপ ইতনা কিউ রোতে হো। তখন তাকে আমি বলি পুরো ঘটনাটা, সমস্তটা শোনে উনি ধৈর্য ধরে। শোনার পরে বলে, বাচ্চা তুম তো ফ্রিডম ফাইটার হো, তুম তো ইন্ডাস্ট্রি কে লিয়ে কুছ কর রহে হো। পরে জানতে পারলাম উনি টালিগঞ্জের একজন বিশাল বড় মানে ব্যক্তিত্ব বলো। ও আচ্ছা। ডন। আগের দিন রাত্রিবেলা ওনাকে আমি শুধু বালিশ এক্সচেঞ্জ করে দিয়েছিলাম, ওনার মাথায় বালিশ ছিল না, আমি আমার যে ব্যাগটা সেটা ওনাকে দিয়েছিলাম মাথায় দিতে। যাই হোক, রাজশ্রী সেন, আর ওনার দিকে পা দিয়ে শুইনি, ওনার দিকে মাথা দিয়ে শুয়েছিলাম একটা গুরুজন বলে। রাজশ্রী সেনের এটা একটু কমেন্টস করে নাও।
শুভঙ্কর দাস লিখেছে এইসব করে ফ্রির পাবলিসিটি পেয়েছে হয়তো কিছুটা, বাট পরিবেশটা খারাপ করেছে অনেকটা। হ্যাঁ শুভঙ্কর, এটা ঘটনা। ফ্রির পাবলিসিটি পেয়েছে, পরিবেশটা খারাপ করে দিয়েছে। অনেক পেয়েছিস? এটার একটা অদ্ভুত ব্যাপার আছে, এটা কি দুটো ইয়ে দিয়ে চলে না লাইফটা? 50% অফ লো পাওয়ার মোড। আস্তে একটু ধরো। হয়েছে? হুম। হুম, যাই হোক, লাইফ কন্টিনিউ। শেষ করতে হবে এবার। সেটা হলো, শেষ করছি না ওটা কথা। আমি জেসওয়ালের মেসেজ পড়া হয়ে গেছে, শুভঙ্করেরটা পড়া হয়ে গেছে। যাই হোক, শেষ করছি। নতুন বছর সবার শুভ হোক, খুব ভালো হোক, দারুণ কিছু হোক। আর সবাইকে অনুরোধ করছি 2 জানুয়ারি 3টে থেকে 5টা, 2টো থেকে 5টা এলেই ভালো হয়, 2টো থেকে 5টা কলকাতা বসন্ত উৎসবের মাঠে আমাদের খুঁটি পুজো হবে। সবাই সেখানে আসুন এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রথম একটা ছোট্ট ইভেন্ট, সেটাকে সাফল্যমণ্ডিত করুন। নতুন বছর সবার ভালো কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। শুভরাত্রি। শুভরাত্রি।